জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? এই তো। আপনারা 14 জন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, বাকিরা? এখানে আমি 14টা কমেন্ট দেখতে পাচ্ছি, তার মানে আপনারা 14 জন গিগ ক্রিয়েট করেছেন, বাকিরা কোথায়? স্যার গিগ তৈরি করতে তো একটু সময় লাগে, অনেকগুলো ফটো বানানো লাগে। স্যার কালকের মধ্যে হয়ে যাবে। 4 দিন আগে আমি পোস্ট করেছি, 4 দিনও হয়নি। একটা গিগ পাবলিশ করতে 4 দিন লাগে? না ভাই, আসলে একটু রিসার্চ করতেছিলাম আস্তে আস্তে কিরকম কি করলে ভালো হয়। ফ্লেক্স বক্সের অ্যাসাইনমেন্টও সবাই দেন নাই। সালমান হাফিজ, আপনি আছেন? রিসার্চ। থ্যাংক ইউ, আপনার ফ্ল্যাগ বক্সের অ্যাসাইনমেন্টটা ভালো হয়েছে। সবাই ওনার অ্যাসাইনমেন্টটা দেখবেন। আহ, ওই যে সেলসের যে ইয়াটা আছে, এই যে এখানে যে কার্ভটা আছে, এটা উনি দিয়েছেন, ঠিক আছে। মোটামুটি যেভাবে করেছেন কাজটা পারফেক্ট আছে। এবং আহ, আরেকটা যেটা ছিল এটাও ঠিক আছে, বাট এখানে এরকম কোনা হয়ে গেছে কেন? এরকম কোনা কোনা শেড পড়েছে কেন? স্যার আজকে আমাদের কি করানো হবে স্যার, কোন বিষয়ের উপরে? বলছি।
ওকে, লাস্ট ক্লাসে আমরা শেপ নিয়ে আলোচনা করেছি। জি স্যার। আজকে আপনাদের পিএইচডি থেকে কিভাবে করে টেক্সট আলাদা করতে হয়, ইমেজ আলাদা করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো, পিএইচডি ফাইল নিয়ে আলোচনা করব। আপনাদের অপোজিট ব্যাচে একটা ক্লাস করানো হয়েছে, সেই কাজটার বাকি অংশ করবো এখানে। ওকে, আমরা এই পিএইচডির এতটুকু অংশ আমরা আপনাদের ব্যাচ 24-এ করা হয়েছে। তো বাকি অংশটুকু, বাকি আরেকটা যে অংশ আছে যেটা নিয়ে করার কথা বা চ্যালেঞ্জিং পার্ট এই পিএইচডির জন্য, সেটা নিয়ে এখানে আলোচনা করব। তো আপনাদের 2টা ভিডিও দেখতে হবে। সো এটা হলো সে আমাদের পিএইচডিটা। সো পিএইচডির এই একটা পিএইচডি থেকে এই পিএইচডিটাকে আমরা একটা ইমেজ করেছি। সো একটা পিএইচডি থেকে কিভাবে করে আমরা এই যে ফন্টটা জানতে পারবো যে এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, তারপর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজগুলো কিভাবে আমরা দিতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূল জিনিস জানা। যেমন আপনাদের আগে হু করানো হয়েছে, তারপর হচ্ছে ফাইবারের ইয়াটাও করানো হয়েছে, ফাইবারের যে হেডার থেকে মেনু পার্ট এতটুকু বন্ধ করে দেওয়া আছে। সো অলরেডি কয়েকটা ডিজাইন কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি, সেম টু সেম আবার এই ডিজাইনটাও এতটুকু অংশ করে দেওয়া হয়েছে। তো আমরা এই ডিজাইনের প্যাটার্ন নিয়ে কাজ হলো সেম। মূল কথা এখন জানতে হবে পিএইচডি থেকে আমাদের, যেমন ধরেন এই যে এইখানে এই পার্টটা করেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখানে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তার উপর একটা শ্যাডো আছে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ব্লার করে রেখেছে, তার উপরে আপনার এই কন্টেন্টগুলো আছে। সো এটা আপনাদের ওই অপোজিট যে ব্যাচ আছে সেখানে দেখানো হয়েছে। সো এই পার্টটা ভালো করে দেখবেন কিভাবে করে ব্লার দিতে হয়, ঠিক আছে। আর আপনাদের এখানে করব এই সেকশনটা, এই সেকশনটাই মোটামুটি চ্যালেঞ্জিং। বাকি পার্ট যা আছে এগুলো ইতিমধ্যে আপনারা কমপ্লিট করেছেন, ঠিক আছে। স্যার ওটা কি 23 নাম্বার ক্লাসে? জি, ওটা লাস্ট ক্লাসে দেখবেন, এই থাম্বনেল দেওয়া আছে, ঠিক আছে। সো আপনাদের এখানে আপনারা অবশ্যই পার্টটুকু দেখে আসবেন, এখানে কীভাবে ব্লাড দিতে হবে, ব্লাড দেওয়ার টেকনিকটা। সবসময় ব্লাড আমরা ওভাবেই দিব। কারো কোয়েশ্চেন থাকতে পারে অপাসিটি দিয়ে ওভাবে কেন করলাম না, সো ওটা ওই ভিডিওতে অ্যান্সার করে দেওয়া আছে, অপাসিটি করলে কি প্রবলেম হয় আর এইভাবে করে ব্লাড দিয়ে আমরা কেন করব। এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে। সো আপনারাও পরবর্তীতে আপনাদের কাজগুলোতে ওই টেকনিক অ্যাপ্লাই করবেন। সো আজকে আমরা এই পোর্শনটা দেখব। এই পোর্শনটা দেখার সময় আমরা দেখব যে কীভাবে করে ইমেজটাকে আলাদা করতে হয়, কীভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে হয়, কীভাবে ফন্টটাকে ক্যাচ করতে হয়, জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নেব। সো আমরা এটা পিএইচডি ফাইলটা ওপেন করব এখন। এটা থেকে ইমেজ ফাইল। সো এটার পিএইচডি ফাইলটা ওপেন করছি। ওকে, সো দেখেন এটাই সে আমাদের পিএইচডি ফাইলটা, ঠিক আছে। সো পিএইচডি ফাইল থেকে এখন আমাকে জানতে হবে কীভাবে করে ইমেজটাকে আলাদা করব, কীভাবে করে ফন্টগুলোকে ধরবো। এটুকুই আমাদের পিএইচডিতে কাজ। আর বাকি ডিজাইন কনসেপ্ট আমরা এখান থেকে দেখে নেবো। এখান থেকে কালার কম্বিনেশন কী ব্যবহার করা হয়েছে, এই কালারটা ধরবো। এই কালার ধরবো কী দিয়ে? অলওয়েজ পিক্সি দিয়ে, ঠিক আছে। এই পিক্সি দিয়ে আমরা এই কালারগুলোকে ধরে নেব। সো দেখেন আমরা এই যে এখানে যে টুলটা মুভ টুল, এই মুভ টুলে আমরা চেক দিয়ে দিব। চেক দিয়ে
তারপর এই এখন আমি কোন ইমেজটাকে ধরতে চাই, কোন ইমেজটাকে আমি পিএসডি ফাইল থেকে আলাদা করতে চাই, সেই ইমেজের উপর একটা ক্লিক করব। খেয়াল রাখবেন এই মুভ টুলে ক্লিক করার সময় এখানে যেন অটো সিলেক্ট, এটা যেন চেকমার্ক দেওয়া থাকে, এবং এখানে যেন লেয়ার সিলেক্ট করা থাকে। যদি লেয়ার বা অটো সিলেক্ট যদি সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে যেই ইমেজে আপনি ক্লিক করবেন সেই গ্রুপটাতে, এই যে এখানে সেই লেয়ারের ওই গ্রুপটাতে সে নিয়ে যাবে। সো দেখেন এখানে যে চোখ আছে, চোখটা বন্ধ করেন, অফ করেন, অফ অন করেন, তাহলে দেখবেন ইমেজটা আস্তে আস্তে যাচ্ছে। তার মানে এইখানেই সেই ডিজাইনটা করা হয়েছে। তো এটা চোখ অন রেখে অল্টার প্রেস করে আপনি এই চোখে ক্লিক করবেন, তাহলে দেখবেন শুধুমাত্র ইমেজটা থাকবে, বাকি সব ইমেজ, বাকি যা আছে সব কিছু এরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো এখান থেকে আমরা ইমেজে চলে যাবো, ইমেজে চলে যে ট্রিম যেটা আছে, এই ট্রিমে ক্লিক করব, দেন ওকে দিব। তাহলে শুধুমাত্র ইমেজ ততটুকু অংশ আমাদের এখানে থাকবে, বাকি অংশটুকু রিমুভ হয়ে যাবে। তারপরে আমাদের কাজ হলো এই ফাইলটাকে সেভ করা। সো এখানে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি, এখানে চলে যাব। তারপর এখান থেকে যে আমরা PNG 24 সিলেক্ট করে দেব। তারপর এখানে সেভ বাটন যেটা আছে এটা একটু ক্লিক করব। ক্লিক করে আমার 24 ক্লাস এর মধ্যে সেই ইমেজের মধ্যে আমরা এই ইমেজটাকে রেখে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যেহেতু আমরা ওই প্রজেক্টেই কাজ করব, আমরা আপাতত এটা আপনাদের 24-এর ক্লাস আমি এটা সেভ করছি, ওইখানকার যে ইমেজ ফোল্ডার আছে সেখানে সেভ করছি। এই যে আগে থেকে ইমেজগুলো আমরা ডাউনলোড করেছি কিছু। সো এখানে আপনি পিক 01 এইভাবে করে জিনিসটাকে সেভ করলাম। সেটাকে চেক করে আসি যে আদৌ আমাদের জিনিসটা সেভ হয়েছে কিনা। আমরা এই পিএইচডিটা নিয়ে কাজ করছি এখন। পিএইচডিটা এখানে রেখে দিই। রাইট, দেখেন পিছনে আগে যে ছবিটা আমরা সেভ করেছি এই ছবিটা হচ্ছে এটা, এই যে ইমেজ ছবিটা। ঠিক আছে, এই ছবিটা শুধুমাত্র আমাদের ইমেজটা দরকার, ব্যাকগ্রাউন্ড আমার দরকার নেই, দ্যাটস ওয়াই এটা PNG আকারে সেভ করা হয়েছে। ঠিক আছে, সো আজকে এই পুরো প্রজেক্টটা আপনাদের ক্লাসে আমি কপি করে দিচ্ছি। ওকে, 23 ক্লাস নম্বর 24। ওকে, সো আমাদের এই পার্টটা এইটুকুর কাজ হয়ে গেছে। এরপর দেখবেন যে এখানে একটা হিস্ট্রি আছে, এই হিস্ট্রি এটা যদি ওপেন না থাকে তাহলে আপনারা এখান থেকে উইন্ডোজে গিয়ে এই যে এখানে হিস্ট্রি আছে, হিস্ট্রিটাকে চেক করে দিলেই এটা আবার চলে আসবে। সো এখানে একটু উপরের দিকে গেলে আপনি দেখবেন এরকম আপনার মূল PHDটা পাবেন, এখানে জাস্ট ক্লিক করবেন তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। সো আমরা এখান থেকে এই ইমেজটা আলাদা করে ফেললাম, ঠিক তেমনি এটাকেও আলাদা করব, এটাকেও আলাদা করব। সো আমরা প্রথমে এই ইমেজটাকে ধরি। সো দেখেন এই যে এই ইমেজটা হচ্ছে এটা। সো আমরা এটাকেও ঠিক অল্টার প্রেস করে এই ইমেজটাকে আলাদা করে ফেললাম। এখন এখান থেকে সেম একই রকমভাবে ইমেজে যাব, ট্রিম, ওকে। সো এই ছবিটাকে এখন আমরা এক্সপোর্ট করব, সেভ ফর লেগেসি, ওয়েব লেগেসি, এখানে যে PNG 24 সেভ। সো এই ইমেজটাকে নিয়ে আমরা এখন সেভ করব 23, 24 ইমেজেসের মধ্যে এসে পিক 02 নামে। ওকে, সো একই রকমভাবে আমরা PHDতে ফিরে গেলাম। এখন এই ইমেজটাকে ধরবো। সো দেখেন এই যে ইমেজটা হলো এটা। সো এখানে অল্টার প্রেস করে ইমেজটাকে আমরা আলাদা করে ফেললাম। ইমেজের মধ্যে আমরা ট্রিম,
ওকে, জাস্ট আমাদের এই 3টা ইমেজ নিয়ে আসা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা হবে, এই যে পিছনের যে কার্ভ যে ইয়াটা আছে, এটা সিএসএস দিয়েও করা পসিবল, বাট এর জন্য অনেক কোডিং করতে হবে, অনেক হিসেব নিকেশ, এসভিজি ফাইল নিয়ে কাজ করতে হবে, যেটা আপনাদের পক্ষে সম্ভব না ওই এসভিজি ফাইল নিয়ে কাজ করা। তো এটা আমরা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন তারা এরকম শেপ ক্রিয়েট করে সেগুলোর থেকে এসভিজি কোড জেনারেট করতে পারেন, অথবা আমরা যারা ওয়েব ডিজাইনার যারা পিএইচডি ফাইল নিয়ে কাজ করব, আমরা এগুলোকে চেষ্টা করবো ইমেজ আকারে নেওয়ার জন্য। সো দেখেন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করলাম, এটা দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কোনটা, এই যে এটা, ঠিক আছে, এই সেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা। সো আমরা অল্টার প্রেস করে এই চোখটাকে বন্ধ করলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পেয়ে গেলাম। সো এটাকে আমরা একই রকমভাবে ইমেজে যাব, ট্রিম করে ফেলবো, ঠিক আছে। শুধু দেখেন শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটাই কী হয়েছে, ট্রিম হয়েছে। সো এটাকে আমরা এখন সেভ এজ দিয়েও সেভ করা যায়, পারলে এটাতেও সেভ করা যায়, যে কোনো একটাতে করলেই হবে, ঠিক আছে। সো এটাকে আমরা পিক বিজি এভাবে দিচ্ছি, ওকে। সো আমাদের মোটামুটি এই সেকশনটা তৈরি করার জন্য আমাদের যে সমস্ত ইমেজগুলো দরকার সেগুলো আমরা অলরেডি আলাদা করে ফেলেছি, আমাদের ওয়েব প্রজেক্টে নিয়ে রেখেছি। এখন দেখেন এখানে জানতে হবে আমাদের এই ফন্টটা কী ফন্ট ব্যবহার করা হয়েছে। এর জন্য আমরা যে টেক্সট যে টুলটা আছে, এই টুলটা আমরা সিলেক্ট করে নেব। এই টেক্সট টুলটা সিলেক্ট করে এই জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করলেই দেখবেন যে এখানে আপনার সেই ফন্টটা দেখা যাবে, ঠিক আছে। সো আপনার এই ফন্টটা নাম আপনি জেনে গেলেন এখান থেকে, ঠিক আছে, আছেন বিউটি। সো আমরা এই ফন্টটা গুগল থেকে নিয়ে ব্যবহার করবো পরবর্তীতে। দেখবেন যদি এটা কি ফন্ট ব্যবহার করা হয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করলেই দেখবেন যে এখানে একটা পপ আপ হয়, আপনার এই ফন্টটা দেখাচ্ছে, ঠিক আছে। এই ফন্ট কীভাবে ব্যবহার করতে হয় না করতে হয় এগুলো ওই ভিডিওতে বলা আছে, আপনাদের মাস্ট বি ওই ভিডিও দেখতে হবে, কারণ এই একটা কাজ, এটা কীভাবে কমপ্লিটলি করে আসবো সেটা ওখান থেকে দেখে আসবেন। আমি জাস্ট কোড করে যাব, আগে ওই ভিডিও দেখবেন। আর এখানে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন এই কথা না বললেও আপনাদের আমি সবসময় বলি, ভিডিও যখন আপলোড হয় এগুলো আপনারা দেখতে পারবেন, চ্যানেলেই সেটা যায়, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের এখানে নোটিফিকেশন চলে যাওয়ার কথা। তো একটা আপনাদের অপোজিট ব্যাচে কী আপলোড হচ্ছে সেটা আপনাদের নিজ দায়িত্বে দেখে নেবেন, ঠিক আছে। পিএইচডির ক্ষেত্রে একটা ক্লাসে সব পুরো কাজ করা যায় না, অর্ধেক করতে হয়। সো আগে ওই ভিডিও কভার করবেন, তারপরে এসে এই সেকশনে ডিজাইন করা দেখবেন, ঠিক আছে। সো আমি আর ফন্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো নিয়ে আর আলোচনা করবো না, সব ওখানে বলা আছে, ওখান থেকে দেখে নিন একই কাজ। আমি জাস্ট কাজটা ব্যাপারে আপনাদের ধারণা দিচ্ছি, এই ধরনের কাজগুলো আমরা কীভাবে করবো, এরকম কার্ড ডিজাইন নিয়ে কীভাবে কাজ করব, ঠিক আছে। তারপর আরও কিছু শেপ নিয়ে আলোচনা করব। মাঝে মধ্যে হয়তো আমরা এরকম ব্যাকগ্রাউন্ড পাবো না, সেক্ষেত্রে আমাদের কার্ভ ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে, সেই ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে তৈরি করব সেগুলো দেখাই দিব, ওকে। সো আমাদের মোটামুটি স্যার এই যে আপনি এই যে পিকজিটা কি আপনি স্যার সফট আইকনিক থেকে ডাউনলোড করেছিলেন? পিক্সিটা কোথা থেকে ডাউনলোড করেছি আমার এটা মনে নেই এখন। স্যার আমি আসলে সফট আইকনিক থেকে কি করছিলাম স্যার, ওটা না সঠিক কালারটা স্যার চুজ করে না, মানে রোভার করলে স্যার ওইটা মানে সঠিক কালারটি করে না। ওইটা যদি ইন্সপেক্ট করা যায় দেখা যাচ্ছে যে ওইটার কালারের এইচটিএমএল কোডটা অন্য, কিন্তু আমি যখন এটা ওই মানে কালার উপরে আমি যখন হোভার করছি তখন দেখা যাচ্ছে যে ওইটার কালারটা অন্য দেখায়। যেমন মনে করেন স্যার #6767 সামথিং এরকম কিছু যদি এটা আসলে হয়, কিন্তু আমাকে এটা শো করে F1 এরকম দেখায়। তো এই জন্য জিজ্ঞেস করলাম, আমি বললাম স্যার লক্ষ্য কি না। এই ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি সেটা আমি আপলোড দিয়ে দিব ড্রাইভে আপনাদের, ঠিক আছে। জি স্যার, আজকে ক্লাস শেষে মনে করবেন আমি এটা আপলোড করে দেবো, তাহলে ওইটা ব্যবহার করে, ঠিক আছে। এটা আমি অনেক আগে একবার ডাউনলোড করেছি, সেটাই আমি রেখেছি, সেটাই এখন পর্যন্ত ব্যবহার করছি। তো এগুলো গুরুত্বপূর্ণ ফাইল, এগুলো মার্কেটে সচরাচর পাওয়া যাবে না, হয়তো একটা সময় মার্কেট থেকে আউট হয়ে যাবে। তো এই ফাইলগুলো আপনারা রেখে দিবেন, মানে খুব সযত্নে রাখবেন, ড্রাইভে আপ করে রাখবেন, যেন এগুলো না হারায় কোনো কালেই, ঠিক আছে, ওকে। সো
মোটামুটি আমাদের এই সেক্টরের জন্য, এই সেক্টরটা তৈরি করার জন্য, এই সেকশনটা পুরোটা তৈরি করার জন্য যা যা দরকার আমরা তা কিন্তু আলাদা করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে জিনিসটাকে HTML এ রূপ দেওয়া। সো আমরা এক কাজ করি, আমরা আমাদের যে HTML যে ফাইলটা আছে এটাকে আগে ওপেন করে নিচ্ছি। সো এটা ওপেন করে নিচ্ছি। এখানে যে ইমেজ ফাইল আছে, এখানে যে ইমেজ ফাইলটা আছে, এই ইমেজটাকে আমরা একটু ব্রাউজার দিয়ে ওপেন করে নেব। এটা সুবিধাটা হচ্ছে এখানেই যে আপনি যখন কাজ করবেন বারবার আপনাকে পিএইচডিতে যেতে হবে না। আপনি ফটোশপ এমনি একটা ভারী একটা সফটওয়্যার, তো এটা অন করে কাজ করলে পিসি স্লো করবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ইমেজ তৈরি করে সেটা ব্রাউজার দিয়ে ওপেন করে রাখলাম, ঠিক আছে। পরে জাস্ট এইভাবে করে স্ক্রল করে করে আমরা পুরো সেকশনটা দেখব, ঠিক আছে। সো দেখেন এখন মোটামুটি এটা অনেক একটা বড় লম্বা একটা সেকশন। তো এই সেকশনটা নিয়ে এখন আমরা কাজ করব, ঠিক এটার নিচেই আমরা সেই কাজটা করব আর কি, ঠিক আছে। তো আমাদের প্রজেক্ট আমরা ওপেন করে নিচ্ছি। ওকে, সরি, ফটোস্ট্রমের স্টুডেন্ট লাইসেন্সটা কি, মানে কিভাবে করা যায়, ওটা কি স্যার গত ক্লাসে দিয়েছিলেন স্যার? না আমি এটা ভিডিও পাবলিশ করবো, আমি এটা রেকর্ড করা হয়নি এখনো। ওকে, সো এই হেডার পার্টের টোটাল ডিজাইনটা আপনাদের আগের ব্যাচে করা হয়েছে, তো এটা দেখবেন। এখন আমরা কাজ করছি হচ্ছে এই সেকশনটা নিয়ে। সো এই সেকশনের নাম দেওয়া যায় আওয়ার ফুড। ওকে, সো আমাদের প্রত্যেকটা সেকশন মেক করার আগে আমরা একটা মেইন ডিভ নিয়ে নিই। সো ফুড সেকশন মেইন এই নামে একটা ক্লাস নিয়ে তার ভিতরে একটা ডিভ ডট মিড মিড এভাবে ডিরেক্টলি না দিয়ে আমরা এরকম পুরো মেইন ডিভের নাম অনুসারে মিড দিব। এতে করে আমাদের ট্র্যাক করা সহজ হবে। সো আমি কোড ইন ডিটেলে করব না, যেমন আগে যেরকম করতাম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে তারপর হচ্ছে তাদেরকে যে যা জায়গার মতো বসিয়ে তারপরে কাজ করা, সে কাজগুলো এখন আর করবো না। আমি সে ডিরেক্টলি কাজ করব, আপনারা ভেঙে ভেঙে কাজ করবেন, ঠিক আছে। ওভাবে ভেঙে ভেঙে কাজ করে অনেকবার দেখিয়েছি, সো এখন আর ওভাবে করে দেখাবো না, সরাসরি কাজ করব। ওকে, ফুড সেকশন মেইন আমরা এটার একটা আগে একটা হাইট দিয়ে নেই। সেই হাইট হতে পারে 1500 পিক্সেল, ঠিক আছে। অনেক লম্বা সরো একটা সেকশন আর কি এটা। সো 1500 পিক্সেল। তারপর হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো ব্যাকগ্রাউন্ড কালার নর্মালি হবে যে এই কালারটা। সো এই কালারটা আমরা পিক্সেতে ধরে নিচ্ছি। সো এই কালারটা, ঠিক আছে। সো আমাদের আপাতত ডিভটাকে আমরা ভিজিবল করতে পারবো। সো দেখেন এটাকে এখন একটা রিলোড দিচ্ছি। সো দেখেন এই যে নিচে বড় সড়ো এই সেক্টরটা তৈরি হয়ে গেছে। এরপরে যেটা আছে এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, জাস্ট ইউআরএল দিচ্ছি। ইমেজ ফোল্ডারের ভিতরে পিক বিজি নামে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। সো দেখেন এই সে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। সো এটা রিপিট হচ্ছে, তো এটা রিপিট করা যাবে না। সো ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দিচ্ছি।
সো নো রিপিট করে দিলাম, একটা রিপিট হলো। আর এটাকে এখন তো আমাদের ফুল সেকশন জুড়ে নিতে হবে, যার জন্য আমাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। সো কভার ব্যবহার করলেই আমরা কী করতে পারবো, যেরকম ডানে বামে সেটা ফুল জায়গা নিয়ে নেবে। সো আমরা একটু অ্যাকচুয়ালি সেক্টরটা মেবি অনেক বড় হয়ে গেছে, হাইট একটু কমাই দেই, লাইক 1000 পিক্সেল করি আগে। এক 1000 পিক্সেল করলেও ঝামেলা। স্যার মেবি উইথ কমাতে হবে। ব্যাকগ্রাউন্ড যেটা কমন না দিয়ে 100% দিলে হবে না? ব্যাকগ্রাউন্ড হ্যাঁ 100% ব্যবহার করলে হবে, 100% দিলেও হবে। সো আমাকে ব্যাকগ্রাউন্ডের উইথ হাইটটা ওই 1500ই করতে হবে, অনেক বড় সড়ো। আর এখানে 100% দিয়ে দেন। সো এটাকে আমরা একটা রিলোড দিই। সো এই যে কিছু অংশ বের হয়েছে, বাট আমাদের এখানে আরও কিছু অংশ লাগবে, ঠিক আছে? সো আমাদের এখানে প্রায় 2000 পিক্সেল হাইট ব্যবহার করতে হবে মেবি, রাইট। এই যে জায়গাটা বের হয়েছে, ঠিক আছে, এই যে এখানে স্পেসটা বের হয়েছে, এই দুই জায়গায় আমাদের ইমেজগুলো বসবে আর কি। আচ্ছা, এখানে কভার করেন, আর এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন একটা প্রপার্টি আছে, এটাকে সেন্টার করে দেন, ঠিক আছে? দেখেন কতটুকু ইমপ্রুভ হয়, দেখে এই সেক্টরটার সাথে মিলানো যায় কিনা। সো দেখেন অনেক বড় সেক্টর, হ্যাঁ মিলবে, ঠিক আছে, আমাদের এটা মিলাতে পেরেছি কিছুটা হলো। ওকে, সো এখন আমাদের কাজ হলো এখন ইমেজগুলোকে যে যার জায়গা মতো বসানো। সো এই ডিভের ভিতরে আমাদের এই 3টা ইমেজ বসবে। সো ফার্স্ট অফ অল আমাদের এই ইমেজটা আমরা বসাবো। ডিফটা শুরু হচ্ছে এখান থেকে যদি ডিফটা শুরু হয়, তার মানে আমাদের একটু এই যে আমাদের যে ইমেজটা আছে এটার এক্স্যাক্টলি একটু রেজুলেশনটা আমরা একটু চেক করি, তাহলে আমরা একটা ডিফ সম্পর্কে একটা আইডিয়া পাবো যে এক্স্যাক্টলি মানে আমাদের কত মাপের ডিফ নিতে হবে। দেখেন ইমেজের ডাইমেনশন আছে, মানে উইথ বরাবর আছে 1440, হাইট বরাবর আছে 1693। নিচে কিছু বিয়ার দিয়ে দেই। ওকে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু সেন্টার পজিশন যে আমি ওকে সেন্টার দিয়েছি সে কিন্তু সেন্টার পাইনি, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেন্টার পাইনি। সেটাকে আপাতত কভার না দিয়ে অটো করে দেই।
তাই তো বলি, এই যে এখানে দিব এই জায়গায় বসিয়েছে, এখানে কভার ছিল, আর এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন ব্যবহার করবো হচ্ছে এটাতে। এই যে এখন সেন্টারে আসছে, ঠিক আছে। এখন দেখেন এই যে এবার দুই দিক থেকে সে কোথায় আছে, সেন্টারের দিকে আসছে। আপনারা যখন ক্লাস ফলো করে নিতে দেখবেন যে আমরা কোন ক্লাসটাতে কাজ করতেছি, ঠিক আছে। এগুলো ভুল হতে পারে, শুধু চেয়ে থেকে তো আর লাভ নেই, বোঝার চেষ্টা করবেন কীভাবে করছি, ঠিক আছে। ওকে, সো আমরা এই যে এখানে তাকে সেন্টারের দিকে আনতে পেরেছি। এখন আমাদের কাজ হলো এখন একটা ইমেজকে এই কোনায় এনে বসানো। সো এখন আমাদের ইমেজ বসানোর কাজ। সো আমরা এই মিডের মধ্যে এখন এই মিডটাকে ভিজিবল করবো আর কি। ডট একটু দেখে আসি, এটা যদি আমরা এরকম ফুল ইমেজ চিন্তা করি তাহলে এখানে মিড বলে কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি ইমেজ ইয়াটা কিন্তু আপনার এই 80% জায়গা জুড়ে আছে, এটা কিন্তু ফুল উইডথ জুড়ে নেই। আর আমরা যে ডিজাইনটা করেছি এখানে কিন্তু ফুল উইডথ জুড়ে করেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইমেজগুলো কিন্তু অনেক বড় সড়ো আসবে। এটাকে যদি আপনি এরকম দুপাশ থেকে যদি মাঝখানের দিকে এনে এভাবে ডিজাইন করেন তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে, ঠিক আছে। তো এক কাজ করি, মেইন সেকশনে যা যা করার করেছি মেইন সেকশন একটা উইডথ বলে দেই, এখানে একটা উইডথ বলে দেই 80%। দেখেন দুই দিক থেকে জায়গা ছেড়ে আসে কিনা। হ্যাঁ, এবার তাকে মার্জিন অটো করে মাঝখানে নিয়ে যান, ঠিক আছে। মাঝখানে দিকে আনলাম। এবার এই যে পিছনে যে সাদা অংশ, এই সাদা অংশটা যেন আপনার সেম হয়ে যায়, অর্থাৎ এখানকার ব্যাকগ্রাউন্ডের কালারের সমান করে দেব। অর্থাৎ এই যে আমাদের যে বডি আছে, আমাদের যে টোটাল বডি আছে, আমরা বডির ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি ওইটা, ঠিক আছে। দ্যাটস ইট। সো এখন অনেকটাই আপনার ওইটার কাছাকাছি আমরা যেতে পারবো। তো এখানে যে কাজটা আমরা করেছি এই কাজটাকেও আমরা এই কাজটাকেও আপনারা কনভার্ট করবেন আর কি। যে আমরা যেমন এখানে ফুল উইডথ নিয়ে কাজ করেছি, তো আপনারা ওই সেক্টরটা আপনারা ওভাবে করে 80% হিসাব করে নেবেন, নিয়ে দুপাশ থেকে তাদেরকে মাঝখানের দিকে রাখবেন, যেন এই যে এই ইমেজটার মতো যেন লাগে। ব্যাকগ্রাউন্ড কালার আপনি মনে করেন ফুল ব্ল্যাক করে দিলেন, মানে ফুল বডির কালার ব্ল্যাক করে দিলেন, আর শুধু ওয়েবসাইটের কালার আপনি এটা ব্যবহার করলেন। ওকে, সো আমরা এখন জাস্ট এখন এই সেক্টরটা নিয়ে কাজ করছি। এখন দেখেন মিডকে, তাহলে এখন আর আমাদের আর মিড অ্যাকচুয়ালি খুব একটা দরকার নেই, তারপরে সমস্যা নেই, মিড ডিপের মধ্যে রাখি। দেখেন এই মিড ডিপের মধ্যে আমরা ইমেজ নিব, কি রাখতে হবে, একটা ইমেজ, তারপর এই হচ্ছে একটা টেক্সট, তারপর একটা ইমেজ, একটা ইমেজ, তাহলে টোটাল 1 2 3 4টা ডিপ, টোটাল 4টা ডিপ। তো আমরা এখান থেকে ডিপ ডট ফুড সেকশন 1, স্যার এমনি লেখাটা তো স্যার এমনি টাইপ করলে হবে না, নাকি ওখানে মানে ফটো এডিট করতে হবে, অ্যাড করতে হবে? না, ওখানে লেখা অ্যাড করব, নিজ হাতে অ্যাড করব, মানে ওগুলা টেক্সটই হবে, ওগুলা কোনো ইমেজ হবে না। স্যার 4টা ডিপ কি হয়েছে, 3টে ডিপ হওয়ার কথা স্যার। 4টা ডিপ নিব এর জন্যই, কারণ দেখেন এই যে আপনি যখন এই লেখার কথা চিন্তা করবেন, এই লেখা বরাবর যদি কোনো একটা ডিপ কাউন্ট করতে চান, দেখেন কোনো দিক দিয়ে মিলাতে পারবেন না। জি স্যার। ঠিক আছে, তার মানে তারা একটা মধ্যে ঢুকে আছে, তার মানে তাদেরকে পজিশন দিয়ে তাদেরকে এই জায়গাটায় এইভাবে করে আনতে হবে। জি স্যার। ঠিক আছে, সো এর জন্য আমরা প্রত্যেকটার জন্য একটা করে ডিপ আমরা কাউন্ট করে নিচ্ছি। সো ডিপ 3, ডিপ 4, ঠিক আছে। এখন 1 ডিপের মধ্যে আমরা রাখছি ইমেজটাকে, 2 এর মধ্যে রাখবো টেক্সটটাকে, 3 এর মধ্যে রাখবো এই ইমেজ, ঠিক আছে। সো 1 ডিপের মধ্যে একটা ইমেজ বসবে, সেই ইমেজের সোর্স হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে
পিক 01 এই ইমেজটা। তারপর হচ্ছে আপনার 2div এর মধ্যে একটা টেক্সট হবে, ঠিক আছে? এই যে 2div এর মধ্যে একটা একটা h1 একটা p, একটা h1 এর মধ্যে দিয়ে দিচ্ছি। সো দেখেন আওয়ার ফুড কোয়ালিটি। সো আমরা এই টেক্সটটাকে আমরা এখান থেকে কি করতে পারি, ওকে দিয়ে তারপর এখান থেকে ডিরেক্টলি যা আছে কন্ট্রোল A কন্ট্রোল C কপি করে ফেললাম। এই টেক্সটটা পুরোটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। তারপর এখানে এরপরে প্যারাগ্রাফের যে টেক্সটটা আছে এটাকে আবার টেক্সট টুল সিলেক্ট করবেন, করে ওকে দিবেন, তারপর কন্ট্রোল A কন্ট্রোল C। সো এটাকে আমরা প্যারাগ্রাফের মধ্যে নিয়ে নিচ্ছি, এই সে লেখা। ওকে, এবার 3rd ডিভের মধ্যে একটা ইমেজ ফোল্ডারের ভিতরে পিক 02 তারপর 4th যে ইমেজটা আছে ডিভটা আছে তার মধ্যে একটা ইমেজ বসবে 04 সরি 03 এটা। সো আমাদের যা যা আনলাম সব কিছু এখন আমরা একটু চেক করে দেখি। দেখেন সব কিছু চলে আসছে, এই যে ইমেজ চলে আসছে, এই যে কথাটা চলে আসছে, এই ইমেজ চলে আসছে, এই ইমেজ চলে আসছে। এখন কাজ হলো পজিশনের কাজ, এটাকে ধরে নিয়ে এই পাশে বসাবো। সো দেখেন পুরো ডিভটাকে ধরে নিয়ে এখন আমি কাজ করব। সো ফুড সেকশন 1 কে নিয়ে আমি কাজ করব এখন। ডট ফুড সেকশন 1 আমি তাকে ধরে বলতে চাই তোমার পজিশন অ্যাবসলিউট, তুমি টপ থেকে 0 পিক্সেলে এবং রাইট থেকে 0 পিক্সেলে বসবে। দ্যাটস ইট। সো আমাকে বলেন সে তাকে রিলোড দিলে সে ঠিকই টপ থেকে 0 রাইট থেকে 0 থেকে বসে গেছে, দেখেন। কিন্তু কার সাপেক্ষে বসবে? সরি ইমেজ টু নো, মিড ডিভের সাপেক্ষে। মিড ডিভের সাপেক্ষে। তাহলে এক কাজ করেন, জি স্যার বডি সাপেক্ষে বলবে না? নো, কেন বডি সাপেক্ষে বলবে? এখানে তো একটা মিড ডিভ আছে, ওই ডিভের সাপেক্ষে বলবে, মানে এই জায়গাটা বলবে। এখানে কোন ডিভ আছে সেই ডিভের সাপেক্ষে বলবে, জি স্যার। ঠিক আছে? সো আমরা এখানে ফুড সিস্টেম মিড, এই দেখেন এখানেও একটা ভুল কাজ করছে, আপনারা কেউ কিছু বলছেন না। এখানে আমি ভুল কোডটা এখানে করেছি, কোড করব কোথায়? এই যে ভিতরে। আর কিছু করছি এখানে? ওকে, ঠিক আছে। সো দেখেন সবই ঠিক আছে। সো এখন দেখেন এই যে এটাকে এখন আমি কি করে দেবো, পজিশন রিলেটিভ। সো এবার এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন এই যে এটা চলে আসছে এই জায়গায়। এখন আমাকে ইমেজের সাথে দেখতে হবে তাকে, হ্যাঁ তাকে তার জায়গা মতো বসাতে পেরেছি, এবং এই যে শেপটা এইখানে যেন ওই শেপটা যেন এরকমই থাকে। সো এটাকে অ্যাকচুয়ালি আরেকটু নিচের দিকে নামাতে হবে, ঠিক আছে? আরেকটু নিচের দিকে নামাতে হবে, জিনিসটা যেন ভালো লাগে। তার জন্য এখানে যে হাইট ব্যবহার করেছি, এই হাইটটা আমরা 2000 পিক্সেল ব্যবহার করি। সো দেখেন এটা অটোমেটিক্যালি এখন এই যে কাছাকাছি চলে আসছে। তাকে একটু টপ থেকে একটু নিচে নামান, তাহলে টপ থেকে তাকে আমরা 15 পিক্সেল নিচে নামাচ্ছি। সো অ্যাকচুয়ালি আরও দরকার, 50 পিক্সেল নিচে নামাচ্ছি। রাইট, এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক মতো বসে গেছে। এরপর আমাদের কাজ হলো এইখানে যে টেক্সট ফিল্ড আছে এটাকে নিয়ে পরে কাজ করি। এবার এইটাকে ধরে একদম এই জায়গা টেনে বসানো, তার মানে এটাকে বটমের সাপেক্ষে বসাবো। আগে বটম না, ঠিক এটাকে মিডল এনে বসাবো, তারপর তাকে যতটুকু সরানো দরকার ততটুকু সরাবো। সো আমাদের মোটামুটি ফুড সেকশন 1-এর যে কাজটা আছে এটা হয়ে গেল, ঠিক আছে? এখন ফুড সেকশন 2-এর কাজ, 2 না, ফুড সেকশন 3-এরটা ধরবো, পরে টেক্সটটা নিয়ে আর কি কাজ করবো।
সো 3 কে আমি ধরে বলে দিলাম তোমারও পজিশন অ্যাবসলিউট, তুমি টপ থেকে 0 পিক্সেল, রাইট থেকে 0 পিক্সেল, তারপর হচ্ছে কি আর কি হবে মাঝামাঝি জায়গায় রাখতে গেলে বটম থেকে 0 পিক্সেল, আর কি করতে হবে মার্জিন অটো, ঠিক আছে। সো মার্জিন অটো আর রিলেটিভ তো করাই আছে মিডকে, সো মিডের সাপেক্ষে সেখানে চলে যাবে। সো এখানে টপ থেকে 0, এটা কোন রাইট সাইড, রাইট থেকে 0, বটম থেকে 0, ওকে ও ঠিকই আসছে, কিন্তু ও একদম উপর থেকে বসে আছে। কেন বসে আছে তার প্রমাণ দেখবেন, তার প্রমাণ হচ্ছে তার হাইট এখন 100% হয়ে গেছে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেড দেন, দেখেন তার হাইট এখন কতটুকু পায়, এই ডিভের দেখেন 100% হাইট পাচ্ছে। একটা হাইট আপনি এর একটা হাইট একটা ফিক্স করে দেন, তাহলে দেখবেন এটা ফিক্স হয়ে যাবে। আর একটা হাইট দিয়ে দিচ্ছি লাইক 500 পিক্সেল, ঠিক আছে। সো আমরা এটাকে রিলোড দেই, 500 পিক্সেল হাইটটাও কাজ করে নি, যদি এটাকে 1000 পিক্সেল হাইট দিতাম, ওকে পজিশন অ্যাবসলিউট থেকে নামাইতে দিতে হবে। টপ থেকে নামাই দিই আমরা। না ওকে, তো আমি একটু মিড ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, লিলেন, ঠিক আছে। মিড ডিভ দেখেন কতটুকু, মিড ডিভ হলো আমার এতটুকু। ও আচ্ছা, এর জন্যই, ঠিক আছে। মিড ডিভের হাইট আপনি 100% করে দেন, ঠিক আছে। মিড খুঁজে পাচ্ছিল না, এবার দেখেন মিডের সাপেক্ষে সে 50% ইয়াতে বসছে। বুঝতে পারছি বিষয়টা। এখানে কি হয়েছিল, মিড অ্যাকচুয়ালি যতটুকু কন্টেন্ট ততটুকু হাইট নিয়েছিল, সেই সাপেক্ষে সে বসছে। কিন্তু মিডকে যদি এখন আমি হাইট ফিক্স করে দিলাম, এর জন্য এখন সে ঠিক হয়ে গেছে। এখন আপনি লিলেন ব্যাকগ্রাউন্ডটা তুলে দেন, এখন দেখতে পাবেন, এখন দেখেন সে ঠিকই তার মতো মাঝখানে এসে বসছে। এখন এই যে এখানে যে রেড ডিপটা দিয়েছিলাম, রেড ডিপের ব্যাকগ্রাউন্ড কালার তুলে দেন। এইভাবে করে যখন কোনো প্রবলেম ফেস করবেন তখন ব্যাকগ্রাউন্ড দিয়ে একটু চেক করে দেবেন। এবার তাকে উপর থেকে একটু নিচে নামাবো, তাকে টপ থেকে প্রায় 100 না প্রায় 150 পিক্সেল নিচে নামাতে হবে। ওকে, এটাকে ইন্সপেক্ট করেন, ফ্রি। ব্যাকগ্রাউন্ড কালারটাও ব্যবহার করেন, যেহেতু এটা কিনে কাজ করতেছি আমরা, ঠিক আছে। রেড, তাকে টপ থেকে 150 পিক্সেল, অ্যাকচুয়ালি অনেকখানি নিচে নামাতে হবে। অ্যাকচুয়ালি তাকে এখন যেটা বুঝতেছি, তাকে অ্যাকচুয়ালি মিডলে রেখেও লাভ নাই, তাকে একদম নিচের দিকে এনে যদি বসাতাম সেটাই সবচেয়ে ভালো হতো। অর্থাৎ বটম থেকে 0 পিক্সেল আর রাইট থেকে 0 পিক্সেল, টপ থেকে এটা বাদই দিয়ে দেন, মার্জিন অটো দরকার নেই, তাহলে সে নিচের দিকে বসবে একটু। দেখেন নিচের দিকে বসছে অটোমেটিক্যালি। এখন তাকে হালকা একটু উপরে উঠাবো, কতটুকু উপরে উঠাবো যেন এটা এই টোস্ট যেন একদম এই ব্যাকগ্রাউন্ডের এই কাছাকাছি থাকে, ঠিক আছে। হ্যাঁ, সো আমরা তাকে বটম থেকে একটু উপরের দিকে উঠাবো। সো এটা আমাদের ডিজাইনটাকে একটু ডিমান্ড করবে যে কখন কিভাবে আমরা নিয়ে কাজ করব। সো এখন একটু তার আগে দেখতে হবে উপরের সাইডে সব ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, একদম আমাদের সব কিছু খাপে খাপে মিলে যাচ্ছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ডে এতটুকু দেখা যাবে না, এখান থেকে এতটুকু দেখতে হবে। ও না, এখানে একটু এইটুকু আছে। ওকে, তাহলে আরেকটু উপরে উঠাই, দ্যাটস ইট, ঠিক আছে। আর উপরে অংশটুকু রাইট একদম পারফেক্টলি মিলে গেছে। সো এখানে যা আছে এতটুকু অংশ আমরা কপি করছি। এটা কত নাম্বার, 187 নাম্বার লাইন, ঠিক আছে। তো আমাদের কাজ শেষ, দ্যাটস ইট। এটাকে আমরা বসিয়ে ফেললাম জায়গা মতো। এখন আমাদের কাজ হলো এটাকে ধরে একদম এই জায়গাটা এনে বসানো। আচ্ছা, এটাকে আমাদের এই ইমেজটা হচ্ছে আমাদের 4। সো দেখেন এটাকেও আমরা তাই করব, সেম পজিশন দিয়ে কাজ করব। যে আছে কোড আমরা কপি করে নিয়ে আসলাম। দেখেন পজিশন অ্যাবসলিউট, তাকে লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল বসাবো আগে। আর হাইট এখানে দিতে হবে, নাহলে হাইট আপনার
ইয়া করবে, একটা হাইট দিয়ে দেন 400 পিক্সেল, ঠিক আছে, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দেন, যেন আপনি বুঝতে পারেন এটার অ্যাকচুয়ালি কতটুকু ইয়া পাচ্ছে, কতটুকু হাইট পাচ্ছে। সো দেখেন ওই স্যার যে এই হাইটটা না দিলে তো মানে পজিশনটা বুঝবে না স্যার? হ্যাঁ পজিশন সে বুঝতে পারবেন, নাহলে হাইট কী করবে, এই পুরো ডিভের 100% নিয়ে নেবে, ঠিক আছে। এগুলো আমরা যখন পজিশন নিয়ে কাজ করেছি তখন এই কাজগুলো আমরা এই সেমভাবেই করেছি। সো এখানে আমরা 800 পিক্সেল দিয়ে দিচ্ছি হাইট, দেখেন অর্ধেক ইমেজ কভার করে নেই, 800 পিক্সেল বেশি হয়ে গেছে, 600 পিক্সেল। ওকে, ঠিক আছে। এখন দেখেন, এখন এটাকে ধরে হালকা একটু উপরে উঠাবো, তো উপরে উঠাবো অর্থাৎ বটম থেকে তাকে কতটুকু উঠাবো, 100 পিক্সেল উপরে উঠাই, বটম থেকে তাকে 100 পিক্সেল উপরে উঠাবো। সো দেখি এটাকে একটা রিলোড দেই। সো অনেকটাই উঠেছে, আরেকটু উঠাতে হবে, 150 পিক্সেল। আরও সো অনেকটা হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দেন। সো আমাদের এটা একটু দেখি, হ্যাঁ হয়ে গেছে অনেকটা। সো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের পালা হচ্ছে কাকে নিয়ে, এই টেক্সটটাকে নিয়ে। সো এখন এই টেক্সটটাকে নিয়ে এখন আমরা কাজ করব। ফুড সিস্টেম 2 ডট ফুড সিস্টেম 2, আমিও তোমাকে ধরে বলতে চাই, তোমার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই রেড, তাকে আগে ভিজিবল করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার 100% পাবে। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে, এইটার উইড কিন্তু বেশি নেই, এটার উইড কিন্তু সামান্য একটু, তাই না? তো আমরা এই ডিভের আগে একটা উইড কমাই দিই। এর ডিভের উইড আমরা ফিক্স করে দিচ্ছি 300 পিক্সেল, দেখি কতটুকু উইড পায়। অনেক বেশি ছোট হয়ে গেছে, তাকে 450 পিক্সেল দিব, দেখি এখন 500 পিক্সেল দিচ্ছে এটাকে, 550 করে দেয়। ওকে, দ্যাটস গুড, 550। এখন এইটাকে ধরে পজিশন দিয়ে আমরা কি করব, একদম এই মিডলের দিকে বসাবো, তাকে বসে তারপর ওকে ওর মতো প্লেসমেন্ট দিব। সো এটাকে এখন আমি টপ থেকে প্রথমে কি করব, পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0, টপ লেফট বটম থেকে 0, মার্জিন অটো। সো এটাকে রিলোড দিচ্ছি, দেখেন হাইট 100% হয়ে গেছে। হাইটের জন্য সে পায়নি, তার মানে এটাকে একটা হাইটও ফিক্স করতে হবে। হাইট দিয়ে দিচ্ছি 400 পিক্সেল। সো ঠিক আছে, এখন তাকে ধরে মিডল দিকে ধরলে এখানে তাকে অনেকখানি উপরে উঠাতে হবে, এবং তাকে একদম এই জায়গাটায় আনতে হবে। সো এই পুরো কাজটা এখন আমাকে ইন্সপেক্ট করে করি, তাহলে সবচেয়ে ভালো হবে। তো দেখেন টপ থেকে তাকে উপরে দিকে উঠাচ্ছি, স্যার এটা বটম থেকে হবে না স্যার? যে কোনো এক জায়গায় দিলেই হবে, বটম থেকে দেন আর টপ থেকে দেন। বটম থেকে দিলে হয়তো প্লাসে দিতে হবে, টপ থেকে দিচ্ছি দেখে মাইনাসে দিচ্ছি, ঠিক আছে। তারপর তাকে একটু এই পাশে সরাই নিয়ে আসলাম। ওকে, আমার মনে হয় আর একটু উপরে উঠে কোথায় আছে জিনিসটা, আর একটু উপরের দিকে, এই কাছাকাছি এবং এর কাছাকাছি। আচ্ছা, টেক্সটটাকে এখন সাইজ করতে হবে, পরে আমরা বাকি কাজ করি। তাকে মোটামুটি যা সরানো সরাইছি, 187। তো এটার ভিতরে অনেক কাজ আছে এখনো। এই যে কালারটাকে সাদা করব, ফন্টটাকে বড় করব। স্যার ফন্টটাও চেঞ্জ হবে স্যার? রাইট, প্রথমে আমরা ফুড সেকশন 2 এর ভিতরে যে H1 আছে তাকে ধরতে চাই।
একটা জিনিস খেয়াল করি আমি, যে এখানে কিন্তু ফন্ট অলরেডি এক ধরনের পাচ্ছে। কোন ফন্টটা? এই ফন্টটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম ফন্ট, এটা ওই ভিডিওতে বলেছি। এটা একটা প্রিমিয়াম ফন্ট, এটা পাওয়া যাবে না। এটা সিমিলার কিছু একটা ফন্ট আমরা ব্যবহার করেছি। সেই ফন্টটা ব্যবহার করেছি কিভাবে করে, এই দেখবেন টপে এই যে এইভাবে করে ফন্ট ফেস, ঠিক আছে? এই ফন্ট ফেসের ব্যবহার ওই ভিডিওতে দেখানো আছে, মাস্ট বি দেখে নেবেন। সো এখানে আমাদের আইডিয়াল ফন্ট হিসাবে এই রহিমকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ফন্টটাকে ব্যবহার করা হয়েছে। এই রিলেটেড একটা ফন্টকে আমরা কি করেছি, ব্যবহার করেছি, ঠিক আছে? সো আমরা এই রহিম ফন্ট অলরেডি পাচ্ছি। সো আমরা ওটা নিয়ে কাজ করার কিছু না, এটা একটা সাইজ বাড়াবো আর কি। সো আমাদের যে সেকশন এই যে এখানে যেটা আছে, এটার ফন্ট সাইজ প্রায় 80 পিক্সেল করে দিচ্ছি। স্যার ওই যে ভিডিওটা বললেন ওইটা ওই যে ফ্লেক্স বক্স ওইটা না? না, স্যার এটা কি গুগল ফন্ট? হ্যাঁ এটা গুগল ফন্ট। এই যে ভিডিওটা, ঠিক আছে, এই যে থাম্বনেল শো করে আছে, এটা আপনাদের অপোজিট ব্যাচের। আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আপনাদের। মাস্ট বি ভিডিও দেখে আসবেন। ওকে, এই তিনটা একই লাইনে আছে এবং একটু আর একটু ছোট, বেশি বড় হয়ে গেছে লেখাটা। 60 পিক্সেল করে দিচ্ছি। এখন ঠিক আছে। এরপর লেখাগুলোকে একটু সাইজ করব, এই লেখাগুলোকে, এবং কালার হোয়াইট। দ্যাটস গুড। এখন এই লেখাগুলোকে সাইজ করব। সো এটার ভিতরে যে প্যারাগ্রাফ আছে, আমি তাকে ধরে বলতে চাই ওর সাইজ 30 পিক্সেল করে দিচ্ছি, লেখার কালার সাদা করে দিচ্ছি। স্যার এমনি এটা প্রিমিয়াম হলো, এটা ফন্টের নাম কি স্যার? ফন্টের নাম আচেন, এই টাইপের কিছু একটা, ঠিক আছে? ওকে, সো এই লেখাগুলোকে একটু বোল্ড করতে হবে। সো আমরা প্যারাগ্রাফকে এটাকে ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে? সো একটু বোল্ড হলো। এখন এই যে এখানের যে বেসিক্যালি এখানে আপনাকে হাইট ব্যবহার করতেই হবে, না হলে এই যে ইয়াটা প্রবলেম করবে আর কি। এখানে টোটাল যে নাম্বার 2 আছে সেকশনটা, এটার হাইটটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, হাইট করে দিচ্ছি 500 পিক্সেল, 100 পিক্সেল বাড়িয়ে দিচ্ছি। সো এখন ঠিক আছে। সো এখন একটু দেখি এখানে কয় লাইন, 1 2 3 4 5 6 7 8 লাইন। আমাদের এখানে কয় লাইন হয়েছে? 3 4 5 6 7 8, একদম পারফেক্টলি এরকমই, ঠিক আছে? তো আমাদের এটাকে আরেকটু ফন্টগুলোকে এরকমই আছে, ফন্টগুলো এক্স্যাক্টলি এরকম ফন্ট যদি পেতাম তাহলে লেখাটা জাস্ট এরকমই হতো, ঠিক আছে? এক্স্যাক্টলি এরকম আমরা ফন্ট পাইনি, দ্যাটস ওয়াই এটা একটু এরকম লাগছে। এটাকে একটু উপরের দিকে উঠাবো। এখন এটাকে ইন্সপেক্ট করছি আবার। সো ঠিক আছে, আপাতত এই পজিশনে রেখে দিই, বাকিটা বাসায় বসে পারফেকশন নিয়ে আসবেন। বাসায় বসে এগুলোতে সময় দিবেন বেশি বেশি করে। স্যার আপনার এই ফটোশপটা পাওয়া যাবে? আমার তো অনেক সমস্যা করে। আমার এই ফটোশপটা আমি নেট থেকে দেখে কিভাবে জানি করেছি, ভুলে গেছি। ঠিক আছে, একটা ফটোশপ। স্যার আপনি যে ওই দিনটা বলে দিয়েছেন ওইটা স্যার ইনস্টল হয় না, কি একটা আবার সামনে পেজ আসে। তাহলে অন্য ভিডিও দেখতে হবে, কিংবা আমাদের মধ্যে যে আমরা যারা জানি একটু আমরা ওই প্রসেসটা একটু ভিডিও রেকর্ড করে আমরা পাবলিশ করব, ঠিক আছে? বেসিক্যালি সামান্য কয়েকদিন আগে আমরা একটা এক্সডির একটা কাজ দরকার ছিল,
সেই এক্সডি সফটওয়্যার নর্মালি প্রিমিয়াম, তো আমার এটা অনেক দিন কাজ করতে হবে। তো এটা ক্র্যাক কীভাবে খুঁজে বের করবো তার জন্য না আমার 3 থেকে 4 ঘন্টা সময় গেছে। সো বললাম তো কোনো কিছুই আমাদের কাছে রেডিমেড না, আমাদের একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। তো আমাদের কাজ শেষ। সো আমরা এখানে মোটামুটি যা যা করলাম পুরো সেকশনটা আমরা কি করতে পারলাম, মোটামুটিভাবে ক্লোন করতে পারলাম। সো এই সেকশনটাই ছিল আমার দেখা মোটামুটি আপনাদের কাছে চ্যালেঞ্জিং হতে পারে, দ্যাটস আমি করে দিয়েছি। ঠিক আছে, এই দুটো সেকশন হচ্ছে আপনাদের জন্য মোটামুটি নতুন কাজ, যেটা না এর আগে কীভাবে ব্লাড দিতে হবে। ঠিক আছে, একদম দেখেন আমাদের যে ব্লাডটা আছে প্রায় অনেকটা কাছাকাছি। ঠিক আছে, চেষ্টা করেছি কাছাকাছি আনার জন্য, এবং পুরো কাজটা যদি 80% উইথড্রে করতাম তাহলে আরও ভালো হতো, তাহলে একদম এটার মতো করে লাগতো। কিন্তু আমি এটা যা আপনাদের কাজ দেখানোর জন্য আমি দেখিয়েছি, জাস্ট আপনারা বাকিটা বুদ্ধি খাটিয়ে করবেন। ঠিক আছে, তারপর এই সেক্টরটা আবার ঠিকই ছোট করে করছি। তার মানে এই সেক্টরে পুরো কাজটা যদি আমি 80% দিয়ে করতাম তাহলে ঠিক হয়ে যেত। তাহলে এই কাজগুলো আপনারা বাসায় করবেন। ঠিক আছে, জিনিসটা সুন্দর করে ফুটিয়ে তুলবেন। তো বলেন এই পুরো পিএইচডির মধ্যে আর এমন কোনো সেক্টর আছে যেটা আপনার জন্য চ্যালেঞ্জিং? বলেন তো, আর কোনো সেক্টর আছে যেটা আপনি পারবেন না? স্যার চ্যালেঞ্জিং বলতে ফটোশপটাই, তাছাড়া তো ঠিক আছে। ফটোশপটাই একটু খুঁজে নিতে হবে। আর তাছাড়া এই যে আপনাদের পোর্টেবল যে ভার্সন দিয়েছি সেটা ব্যবহার করেন, সেখানে তো ইনস্টলে কোনো ঝামেলা নেই, সেটাতেও সেমভাবে আমরা কাজ করতে পারি। স্যার কাইন্ডলি আজকে একটু ওই পোর্টেবল ভার্সনটার লিংকটা দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আপনাদের ইনস্টল করা ভার্সনটাই ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি পোর্টেবল ব্যবহার করেন, আমি নিজে পোর্টেবল ব্যবহার করেছি অনেকদিন। পোর্টেবল কি ওই পিজির মতো? হ্যাঁ, তখন দরকার তখন ই করা যায়, হ্যাঁ, তখন ওপেন করে নেবেন, জাস্ট ডাবল ক্লিক করে। এই যে পোর্টেবলটা কীভাবে ইউজ করবেন, দেখেন এই সেম পিএইচডিটাই আমি পোর্টেবল দিয়ে ওপেন করতেছি। এই ফটোশপটাকে ডিলিট করে নিই, কেটে নিই। এই যে ফটোশপ আপনারা আনজিপ করলে এরকম ফাইল দেখতে পারবেন। সো দেখেন এই যে এটাকে আমি ওপেন করছি, কোনো ইনস্টল করতে হবে না, জাস্ট এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। সো এই যে ওপেন হয়ে গেছে। এখন আপনার এখান থেকে কি করবেন, ফাইলটাকে ম্যানুয়ালি চুজ করতে হবে। আগে যেরকম পিএইচডির মধ্যে ডাবল ক্লিক করে পিএইচডি ওপেন করে ফেলছে, ওটা করা যাবে না। আপনাকে এখন একটু ম্যানুয়ালি ফাইলটা খুঁজে এনে সেখানে ওপেন করতে হবে। সো আমরা টিউটোরিয়ালে কাজ করছিলাম, এখানে ক্লাস 23 ওয়েব, এই যে আমাদের পিএইচডিটা, সো এটাকে ডাবল ক্লিক করে ফেললাম। কি প্লেয়ার, কি ব্যাপার? অনেকগুলো লেয়ার তো ভাই এই কারণে ওখানে তুলতে লেয়ার। গুড। সো দেখেন এই যে এখন সেম পিএইচডি ওপেন করেছি, সেমভাবে এই যে মুভ টুল। ঠিক আছে, মুভ টুল দিয়ে দেখেন অটো সিলেকশন সব কিছুই আছে। আমি এই ইমেজটা আমাদের দরকার, দেখেন এই ইমেজে এই যে চলে আসছে ইমেজটা। সো এটাকে চোখ বন্ধ করে বাকিটা সব রাখলাম। এখানেও দেখেন ইমেজে সেমভাবে ট্রিম আছে, এই যে ট্রিম করে ফেললাম। ঠিক আছে, কি ব্যাপার ট্রিম হয় না কেন? ট্রান্সপারেন্ট পিক্সেল, ওকে। তো আজব প্রবলেম তো, যাই হোক পোর্টেবল দেখতে এইভাবে কষ্ট করে করতে হবে। ঠিক আছে, এই যে তাও ফাইনালি আসছে। ঠিক আছে, তারপর এখান থেকে দেখুন যে সেভ ফর লেগেজি দিয়েছিলাম আমরা, তাই না? এখানে দেখেন এখানে সেভ ফর ওয়েব আছে, একই নাম, সেভ ফর ওয়েব আর সেভ ফর লেগেজি কাজে কি। এই দেখেন 24, তারপর সেভ করবেন। কি বোঝা গেল?
দিবে। তাহলে বলেন ইনস্টলিং ভার্সন আমার দরকার আছে? কোনো দরকার নেই, যা আছে সব কাজ এখানেই করা যায়। সো এটা বাসায় আপনারা এটাতে ট্রাই করবেন। সো আপনাদের ফটোশপ দরকার, আমি আবারও ফটোশপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে এটা, সবাই লিঙ্কটা করে রাখবেন, সেভ করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন আজকে। ও আপনাদের এটা কি দরকার? পিক্সি দরকার, তাই না? জি স্যার। তাহলে একবারে দিয়ে দিই। ওই যে আছে, খুঁজতে হবে। স্যার এমনি উইন্ডোজে যা পিক্সেল লিখে সার্চ করলে ওপেন ফোল্ডার একটা অপশন আসে। এটা তো বের করতে অনেক সময় লাগবে, অনেক সফটওয়্যার এখানে। PIXIE রাইট, এটা এই ফাইলটা ঠিক আছে। সো আপনাদের এই পিএইচডিটা থাকবে এই উইকেন্ডে। ঠিক আছে, আপনাদের মোটামুটি আপনাদের এই ব্যাচে অনেকগুলো ডিজাইন দেখাইছি, নর্মালি এতগুলো ডিজাইন আমি দেখাই না। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের সামনে ফার্স্ট অফিসিয়াল অ্যাসাইনমেন্ট চলে আসতেছে। নেক্সট উইকে আমরা ফার্স্টের ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, ফুল পিএইচডিটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট এই শনিবারে। এটার অর্ধেক পার্ট আমি করিয়ে দিয়েছি, বাকি অর্ধেক পার্ট আপনারা করবেন। ঠিক আছে, এখন স্যার এটা এমনি কোন ওয়েবসাইটে যেটা এতক্ষণ করাইলেন? এটা কোথায় পাওয়া যাবে এই পিএইচডিটা? আচ্ছা স্যার, ওয়েবসাইটটা স্যার। ওয়েবসাইট বলতে স্যার মানে এটা একটা পিএইচডি ফাইলটা দিয়ে দিয়ে দিন। হ্যাঁ, পিএইচডি ফাইল আমি দেবো। পিএইচডি ফাইল এখানেও পাবেন, এই যে অনলাইন থেকে আমি ডাউনলোড করেছি এই কয়েকদিন আগে। পিএইচডি আমি কোন ওয়েবসাইট থেকে জানি ডাউনলোড করলাম এটা। স্যার এটা কি মানে বোঝা যাচ্ছে মানে এটা কোন মানে ফুড ওয়েবসাইটে, যেমন ওই যে পান্ডা, ফুড পান্ডা থেকে? না না না, এটা জাস্ট অনলাইন থেকে একটা পিএইচডি ফাইল নামিয়েছি আমি। ঠিক আছে, ও আচ্ছা, পিএইচডিগুলো আমি আপলোড করেছি, ভালো কথা মনে করেছেন। পিএইচডির আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি।
আপনাদের অপোজিট ব্যাচে আমি পিএইচডিগুলো আপলোড করে দিচ্ছি ওখানে। স্যার এটা কি পুরাটা কাজ পুরোটা বানাতে হবে? হ্যাঁ, পুরোটা বানাতে হবে। এখানে 3টা পিএইচডি আছে, ঠিক আছে? 3টা পিএইচডি আপনারা করবেন, মানে বাসায় ট্রাই করবেন। এর মধ্যে যেটা করেছি এটা ফুল কমপ্লিট করবেন। সো আপনাদেরকে এই যে পিএইচডির এই 23 এই ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে পিএইচডিগুলো ডাউনলোড করে নেবেন। আপনাদের সামনে যে অ্যাসাইনমেন্ট আসবে ওইখানে কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়ালভাবে মানে কাজ করতে হবে। যেমন মনে করেন আপনারা ইমেল সিগনেচার যেভাবে করেছেন, প্রত্যেকে আলাদা আলাদা ইমেল সিগনেচার করেছেন, ঠিক তেমনি আপনাদের ওয়েবসাইটও ঠিক পুরো আলাদা আলাদাভাবে করতে হবে। এই সেম কাজটাকে আপনাকে প্রথম কাজ হলো আপনাদের এরকম ডিজাইন স্ট্যাটিকভাবে শেখা। আগে স্ট্যাটিকভাবে কীভাবে আমরা ডিজাইনগুলো আনতে পারি, আগে এই জিনিসটা ভালো করে শিখবেন, তারপরে রেসপন্সিভের কাজ। এই সেম কোডটাই আমরা জাস্ট রেসপন্সিভ আর বুস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে সেম কোডটাই আমরা কি করব, এইখানে আস্তে করে এটাকে কপি করে রেখে দেব, দেখুন এটা রেসপন্সিভ হয়ে যাবে। সো রেসপন্সিভ শেখা খুব একটা কঠিন কোনো কাজ না, কঠিন কাজ না আর কি। মানে মূল যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে এরকম স্ট্যাটিকলি আপনাকে আগে ডিজাইন আনতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট তার জায়গা মতো বসাতে হবে, কীভাবে যেভাবে দেখাচ্ছে ওভাবে করে যেন আমরা দেখাতে পারি, এটা হলো মূল টার্গেট। তারপরে বাকি যাবতীয় যা আছে, যে কোরি বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, তারপর হচ্ছে বুস্ট্র্যাপ অ্যাপ্লাই করা বলেন, সব হচ্ছে ডিজাইনিংয়ের পরে, মানে এই স্ট্যাটিক ডিজাইনের পরে বাকি কাজ। তার মানে আপনাকে এই কাজটা স্ট্যাটিকলি আগে শিখতে হবে। সো স্ট্যাটিকলি শেখার জন্য আপনাকে সেমভাবে একই রকমভাবে আপনাদের এখন থেকে ফাইন করা শুরু করে দেন, যে কে কোনটা নেবেন সেটা এখনও ফিক্স করার কিছু নাই। জাস্ট দেখেন, আপনাদের আইডিয়া নেবেন, যে লাইক ধরেন আপনি ওয়েবসাইট টেমপ্লেট, এই যে কালার লিভে চলে যান, ঠিক আছে? এখানে দেখেন অনেক ডেমো আছে, ঠিক আছে? এখানে বহু ডেমো আছে, আপনি এখানে চলে আসেন, এই যেখান থেকে প্রিভিউতে যান, এগুলো কিনতে হবে, ঠিক আছে? কালার লিভ থেকে আপনি যে কোনো একটা প্রিভিউতে চলে যান। লাইক ধরেন আপনার এই ওয়েবসাইটটা আপনার পছন্দ হয়েছে, আপনি এই সাইটটা ক্লোন করবেন, তাহলে আপনি এই লিঙ্কটা সিলেক্ট করে নেবেন এবং এইটাকে ক্লোন করা শুরু করে দেবেন। এইভাবে করে জনপ্রতি একটা করে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আলাদা আলাদা ওয়েবসাইট হবে, এখানে কারোর সাথে কারো কাজ মিলবে না, ঠিক আছে? এই ওয়েবসাইটটা আপনাকে ডিজাইন করতে হবে। এখানে যে এফেক্টগুলো আছে, এফেক্টগুলো ম্যান্ডেটরি না, জাস্ট স্ট্যাটিকলি আপনাকে ডিজাইনগুলো আনতে হবে, সোজা কথা, ঠিক আছে? জাস্ট ডিজাইন কনসেপ্টটা। এখন এটা করলে লাভ কি? এটা করলে লাভ হচ্ছে ইতিমধ্যে প্রত্যেকটা ব্যাচে যেহেতু যে কাজ করি সেরকম যে প্রত্যেকটা ব্যাচে আপনাদের এরকম ইউনিক কাজ করাই, ঠিক আছে? এবং সেই রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা আপনারা কাজ জমা দিবেন, শুধুমাত্র ওনাদেরকে আমি জিমেলে অথরাইজ দেব। এমন না যে ওনাকে ধরে ফুল ফোল্ডারে অ্যাক্সেস দিয়ে দেবো, তা না, ওনার জিমেলে আমি অ্যাক্সেস দিব। সো উনি ওনার ওই জিমেল ছাড়া এই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে? তো এই যে এখানে আমার ড্রাইভে এরকম না হলো, মনে করেন আমি ধরে নিচ্ছি ভালো মন্দ সব কাজই আছে, কিছু কাজ ভালো আছে, অনেক কিছু কাজ খারাপ আছে, মানে খুব একটা ভালো হয়নি, কোনো রকম চেষ্টা করে জমা দিয়েছে, এরকম আর কি গা হেলামোভাবে কাজ করেছে। সো এটা সব ব্যাচেই হয়, সব ব্যাচেই করবে, তবে এর মধ্যে থেকে কেউ ভালো কাজ করবে, ঠিক আছে?
তো যে ভালো ভালো কাজগুলো আছে ওখান থেকে মনে করেন 20টার মধ্যে অ্যাটলিস্ট 10টা কাজ সেখানে ভালো আছে, এরকম ওয়েবসাইট মেক করা আছে। তো আপনারই সেই কাজগুলো আপনার কি হয়ে যাবে, রিসোর্স হয়ে যাবে, সেগুলো আপনার পোর্টফোলিও হয়ে যাবে। ক্লায়েন্ট আসলে আপনি কয়টা সাইট দেখাবেন, এরকম আমার 4টা ব্যাচের প্রায় 40-50 উপরে ডিজাইন আছে। ঠিক আছে, প্রত্যেকটা ডিজাইন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি কি বলে এক একটা ওয়েবসাইটে এক এক রকমের সেকশন আছে, সেই সেকশনগুলো আপনার কাছে অ্যাসেট হিসেবে থাকবে। মানে এগুলোর মতো অ্যাসেট আর কিছু হতে পারে না ওয়েব ডিজাইনে। ঠিক আছে, আপনার কাজ অলরেডি দেখা গেছে, আপনার এই কাজগুলোই আপনি আপনার গিটে কিংবা আপনার হোস্টিংয়ে আপলোড করে রাখবেন। ক্লায়েন্ট দেখে বলবে আমার এই ওয়েবসাইটটা পছন্দ হয়েছে, এই ওয়েবসাইটটা আমাকে ক্লোন করে দাও। আপনার তো বানানোই আছে, জাস্ট 1 ঘন্টার মধ্যে কাজ সাবমিট করে দেবেন। তো অনেক ফ্যাসিলিটি আছে সামনে এই কাজগুলো যদি পেতে পারেন। ঠিক আছে, আমি শুধুমাত্র ওনাদেরকে দিব যারা আপনারা কাজ করবেন। কাজ করবেন না কিছুই পাবেন না। ইমেল সিগনেচারও ঠিক তাই, যারা যারা ইমেল সিগনেচার করেছেন শুধুমাত্র তাদেরকে আমি ইমেল সিগনেচারে বাকি যে 4টা ব্যাচ আছে 5টা ব্যাচ আছে সেই 5টা ব্যাচের অ্যাক্সেস দিব, বাকিদেরকে আমি দিব না। ঠিক তেমনি ওয়েব ডিজাইন এই ফার্স্ট অফিসিয়াল অ্যাসাইনমেন্টও ঠিক তাই। আর অ্যাসাইনমেন্ট যারা দিবেন এবং ক্লাস নিয়মিত যারা করেছেন শুধুমাত্র তাদেরকেই রিভিউর ব্যবস্থা করা হবে। যারা মানে ইরেগুলার যে নিয়মিত ক্লাস করেননি ওনাদের লিস্ট আমি কিন্তু পাঠাইনি ডিপার্টমেন্টে। আমার কাছে চাওয়া হয়েছিল যে কোন ব্যাচ রেগুলার যারা ক্লাস করে শুধুমাত্র ওনাদের লিস্ট দিতে। সো আপনারা যারা রেগুলার ক্লাস করেন না, ঠিক আছে, যেমন যে শেষের দিকে কয়েকজন আছেন এনাদের কারো নাম আমি দিইনি। যারা রেগুলার ক্লাস করেন শুধুমাত্র ওনাদের নাম দিয়েছি, কারণ ওনারাই পারবেন। ঠিক আছে, একটা ক্লায়েন্টের কাজ আসলে ওনারা পারবেন করতে, বাকিরা করতে পারবেন না। আর যারা অ্যাসাইনমেন্ট করেছেন ওনারাই কাজগুলো সাকসেস করতে পারবেন। লাইক ধরেন আপনি একটা রিভিউ না মানে আপনার কাজ খুব তাড়াতাড়ি পাওয়া, আপনি তাড়াতাড়ি কাজ পাবেন। আপনি খুব তাড়াতাড়ি কাজ পাবেন। এখন তাড়াতাড়ি কাজ পেলেন ঠিকই, কিন্তু কাজটাকে সাকসেস করতে পারলেন না, তাহলে তো লাভ হলো না। ঠিক আছে, এমনদেরই দেওয়া উচিত যারা কাজগুলোকে সাকসেস করতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়ে নিয়ে ইমেল সিগনেচারের উপর ইমেল সিগনেচারের উপর রিভিউটা কি ইমেল সিগনেচারের উপর দিবেন? রিভিউটা ইমেল সিগনেচার হতে পারে, সামনে ফুল পিএইচডি ডিজাইনের উপর হতে পারে। ঠিক আছে, বেটার কিছুর মধ্যে দেওয়ার চেষ্টা করব আমরা। জি আচ্ছা, ওই W3 স্কুলের মতো কি গ্রাফিক্স ডিজাইনারের এরকম কোনো ওয়েবসাইট কি আছে বেসিক গুলো খুব ভালো করে শেখা যাবে W3 স্কুলের মতো? W3 স্কুলের মতো গ্রাফিক ডিজাইন তো আমি জানি না এটা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক। স্যার ছোট একটা কোশ্চেন ছিল। আমি স্যার ইমেল সিগনেচার একটা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে ওই লোগোগুলো ফেসবুক টুইটার যে লোগোগুলো ওগুলো স্যার ইনলাইন ব্লক দিয়ে স্যার সেট করতে গেছি, বাট স্যার এটা সেট হচ্ছে না, মানে উপরে নিচে বসতেছে। স্যার এই ক্ষেত্রে করণীয় কি স্যার? স্যার ওটা আমার অনেক সময় নষ্ট হচ্ছে আসলে অ্যাকচুয়ালি। আলাদা আলাদা কলামে নিয়ে বসাবেন, এক কলামে বসানো যাবে না। স্যার অ্যাকচুয়ালি আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, উনি ওখানে যেভাবে করলেন আমিও স্যার সেম ভাবে এটা করলাম, তো স্যার তারপরে হচ্ছে না। তো স্যার এক্ষেত্রে কি স্যার যে মানে হাইটের কোনো ব্যাপার আছে, যে আমি কতটুকু হাইট নিচ্ছি, টেবিলের কতটুকু হাইট নিচ্ছি, সেটা কি কোনো ব্যাপার আছে? কারণ স্যার আপনি যে বলছিলেন টেবিল নিয়ে কাজ করতে, যখন এই কাজগুলো করবো হতে পারে। এখন ওইখানে কি ইস্যু হয়েছে সেটা মানে কোড না করে বোঝা যাবে না। ঠিক আছে, আচ্ছা স্যার আমি আপনাকে ওটা স্যার আমি আজকে সেন্ড করব স্যার, একটু প্যানেল একটু দেখেন। নো, আমি ইমেল সিগনেচার নিয়ে কোনো কিছু করব না, এটা আপনাদের বলেছি আমি ক্লাসে। এটা আপনাদের নেট থেকে রিসার্চ করতে হবে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। এটা আমি জাস্ট বলার দরকার বলেছি। একটা জিনিস আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই, আমরা এত কষ্ট করে এত লং টার্ম কোর্স করতেছি ইমেল সিগনেচার করার জন্য না, বা ইমেল টেমপ্লেট একটা ভালো কাজ, বাট ইমেল সিগনেচার এটা খুব লোয়েস্ট একটা কাজ।
তো এই ধরনের কাজগুলো করার জন্য আমরা এখানে এত লম্বা কোর্স করছি না, আমরা কিন্তু একটা বেটার কাজ শিখছি এবং আরও বড়সড় কাজ করব। সো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ধরতে পেরেছেন বা যাদের রিসার্চ করার মতো ক্যাপাবিলিটি আছে তারাই শুধুমাত্র এই সেক্টরে কাজ করেন। আর যাদের নিজে থেকে রিসার্চ করার ধৈর্য নেই, তাহলে দয়া করে আমি তাদেরকে রিকোয়েস্ট করব ইমেল সিগনেচার নিয়ে কাজ করবেন না, তাহলে আপনার প্রোফাইল নষ্ট হবে। ঠিক আছে, আপনি ডিমোটিভেট হবেন। শুধুমাত্র যারা সেলফ লার্নার, মনে রাখবেন এই সেলফ লার্নার যারা, তাদের পৃথিবীতে অনেক ডিমান্ড আছে। তারা যদি একটা সেক্টরের কাজ নাও জানে তারপরে তাদেরকে রাখবে। কেন রাখবে জানেন? কারণ সে নিজে কাজ শিখতে পারে। এইটার চেয়ে বড় স্কিল কোনো কাজের ক্ষেত্রে হতে পারে না। জাভা পারা, মনে করেন যে জাভা অনেকেই পারে, জাভার বেসিক যদি বলি বা নর্মালি ওয়েব ডিজাইন বলি, অনেকেই পারে। ঠিক আছে, দেখালেই পারবে। কিন্তু যা দেখানো হচ্ছে সেটাই যদি আমার সেটা যদি আমরা ভাবি যে সেটাই আমার সব, তাহলে বলবো যে ওয়েব ডিজাইনে আপনি টিকতে পারবেন না। ওয়েব ডিজাইনে আপনাকে প্রচুর পরিমাণ নিজে থেকে রিসার্চ করতে হবে। আপনাকে ওয়ে দেখানো হচ্ছে, বাকি যত রকমের ডিজাইন করা কাজ আছে ওগুলো আপনার করতে হবে, যত টেকনিক আছে ওগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে বিষয় যে সেলফ লার্নার যাদের মধ্যে এই স্কিলটা যাদের মধ্যে নাই, তাদের জন্য ফ্রিল্যান্সিং না, তাদের জন্য কোনো টেকনিক্যাল সাইডের কোনো জব তাদের জন্য না। ওনাদের জন্য জব হচ্ছে ওই যে ডাটা এন্ট্রির মতো জব। ব্যাংকে বসবেন, ডাটা এন্ট্রি করবেন। ঠিক আছে, বিভিন্ন কর্পোরেট অফিসে বসবেন, ডাটা এন্ট্রি করবেন, ক্যাশ মেমো তৈরি করবেন। এই ধরনের জব আপনাদের জন্য ঠিক আছে। কিন্তু যদি ক্রিয়েটিভ কাজ করতে চান তাহলে সেজন্য আপনাকে কি হতে হবে? ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সো এটা শুনে মন খারাপ করে লাভ নেই, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কথা। ঠিক আছে, এটা আপনাদের নিজেদের যাদের বিবেক আছে, নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে জিনিসটা চিন্তা করে দেখবেন যে কতটা লজিক্যাল কথা। আপনি যেখানে যাবেন না কেন, আপনি ফেসবুকে যান, জব পোস্টে দেখেন, ঠিক আছে, ওখানে দেখেন এই কথাগুলো লেখা থাকবে, বলবে ফাস্টার লার্নার, তারপর হচ্ছে দ্রুত শিখতে পারে, তারপর হচ্ছে আবার ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার। এগুলো হচ্ছে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে এই ধরনের স্কিলগুলো থাকতে হবে। কারণ একটা প্র্যাকটিক্যাল জগতে যখন যাবেন তখন সবাই ব্যস্ত যে যার কাজ নিয়ে, তখন দেখা গেছে যে অতিরিক্ত সময় দেওয়ার মতো সময় থাকবে না। এখন এই স্কিলটা কীভাবে অর্জন করবেন সেটা আপনার উপরে। আমি সিম্পল এক্সাম্পল বলি যে আমরা যারা আজকে এই সেক্টরে দাঁড়িয়ে আছি, কতদিন দাঁড়িয়ে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ হচ্ছে আমরা যতদিন আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবো, করতে থাকবো, ততদিন পর্যন্ত আমরা এই সেক্টর টিকে থাকতে পারবো। যেদিন থেকে স্টপ করে দেবো সেদিন থেকে মার্কেট থেকে আমরা দূরে সরে যাব, কারণ তখন আমরা ট্রেন্ড ধরতে পারবো না। যেমন নোকিয়া মার্কেট থেকে হারিয়ে গেছে শুধুমাত্র তারা টেকনোলজি ট্রেন্ডটাকে ধরেনি। এর জন্য আজকে নোকিয়ার জায়গায় অন্যান্য সমস্ত মার্কেট প্লেস বা অন্যান্য সমস্ত কোম্পানিরা মার্কেট ধরে ফেলেছে। কেন? তারা ট্রেন্ড ফলো করেছে, তারা টেকনোলজির সাথে নিজেদেরকে আপডেট করেছে, কিন্তু নোকিয়া করেনি। এর জন্য নোকিয়ার মতো এত বড় সড়ো একটা কোম্পানি আজকে পৃথিবী থেকে নাই, প্রায় বিলুপ্তের পথে। ঠিক আছে, ওদের অ্যান্ড্রয়েড ফোন এখন আর কেউ কিনে না। তো এটা হচ্ছে এটা প্রত্যেকটা জীবনে এটা একটা শিক্ষণীয় বিষয়। ঠিক আছে, আপনাকে প্রতিটা সবসময় আপনাকে শিখতে হবে। একটা প্রবলেম ফেস করেছেন, পড়ে থাকেন ওটা নিয়ে, ঘাটতে থাকেন। ওই একটা থ্রুতে আপনি যে আরও কত কি শিখতে পারছেন তার কোনো হিসেব নেই। যেমন ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে বলতো যে একটা ইংলিশ শব্দ জিজ্ঞেস করতাম, বলতো না, বলতো যে ডিকশনারি থেকে ঘেটে দেখ। এখন ডিকশনারি ঘাটতে গিয়ে ওই একটা ওয়ার্ড খুঁজতে গিয়ে আমি আর 10টা ওয়ার্ড শিখতে পেরেছি। তো এই যে প্র্যাকটিসটা কিন্তু আপনাদের যেগুলো ভালো প্র্যাকটিস, সেগুলো কিন্তু বড় হলো বিভিন্ন সেক্টরে সেগুলোকে অনেক এফেক্ট ভালো কাজে সেগুলো এফেক্ট করে। তো এগুলো নিজে থেকে করার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণ ঘাটবেন, প্রচুর পরিমাণ সময় দিবেন এই কাজে। যদি সময় দিতে না পারেন তাহলে হবে না। আর সিম্পল আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে আমরা পড়াশোনা করছি, প্রথমত তো একটা ভালো মানুষ হবো এর জন্য, ঠিক আছে, নৈতিকতা শিখবো,
এটা হচ্ছে প্রথম জিনিস। তারপরে কাজ কি, এটা দিয়ে যেন আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারি, যেন একটা ভালো চাকরি পাই। তাহলে একটা ভালো চাকরি পাওয়ার জন্য আপনি 20 থেকে 25টা বছর পড়াশোনা করছেন, কত টাকা দামের চাকরি করবেন? ইনিশিয়ালি ধরে নিচ্ছি লোয়েস্ট মান হচ্ছে 20, আপার মান হচ্ছে 50, ঠিক আছে, একদম ইনিশিয়াল ইয়াতে। তার মানে এই যে এই রেঞ্জের জবগুলো করার জন্য আপনাকে 25টা বছর আপনাকে কষ্ট করতে হচ্ছে। তাহলে আপনি অনলাইনে হাজার হাজার ডলার ইনকাম করবেন, সেটা 25 দিনে হয়ে যাবে? 25 মাসে হয়ে যাবে? কখনোই না। টাকা ইনকাম করা এত সহজ না। অনলাইন থেকে টাকা বের করা লোকাল মার্কেট থেকে অনেক বড়, অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং। সেখানে ফাঁকিবাজি করার মতো কোনো অপশন নেই। সেখানে আপনাকে আপনার ট্যালেন্ট শো করতে হবে, ঠিক আছে? ওকে, রোল 2, সরি রোল 3। রোল 3 প্রেজেন্ট স্যার। স্যার আগের দুটো ক্লাসে প্রেজেন্ট ছিলাম, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল। ঠিক আছে, রোল 6, রোল 7, Yes, sir. Roll 7. রোল 8, রোলের প্রেজেন্ট আছে সামনের ক্লাসে ছিলাম স্যার, ছিলাম। রোল 9, রোল 9 প্রেজেন্ট স্যার। স্যার আগের ক্লাসেও ছিলাম। আগের ক্লাসে প্রেজেন্ট দেওয়া আছে। শো করছেন। ও রোল 10, রোল 10, 12, রোল 12, স্যার রোল 2 কমেন্ট করছেন স্যার। রোল 12 13 কমেন্ট করেছে, 14, রোল স্যার 14, রোল 13 কমেন্ট করছেন স্যার। দিয়েছি। রোল 16, রোল 16, রোল 17, রোল 18, রোল 19, রোল 20, 21, Present. 25, 26, 25 প্রেজেন্ট করছেন স্যার। 27, 27 প্রেজেন্ট। 25 present, okay, 27 present, 29, 30, 31, 32, 33, 33 present. 32 comment করছে স্যার। okay, 35, স্যার ফ্ল্যাট বক্সে যে যে পোস্টটা দিয়েছিলেন ভিডিও পোস্টটা, ওটার ভিতরে 3টা কত কমেন্ট করছেন স্যার? ওই জায়গায় আবার একটাতে আছে বর্ডারের উপরে আবার বৃত্ত স্যার, ওটা কিভাবে করে? ওটা তো খালি না স্যার। বর্ডার উপরে বৃত্ত, কি স্যার ছোট পেরা? কোনটার কথা বলছেন দেখতে হবে আগে। এটা কি বর্ডার কি স্যার? ওটার ভিতরে দুই মোটা দুইটা। ও আচ্ছা, এটা এটা স্যার গুড। একটু থিঙ্ক করেন।
থিঙ্ক চিন্তা করেন। করতে করতে অনেক টাইম যায় গেছে স্যার। হ্যাঁ, এই তো, এটা কিন্তু আপনার জন্য লস না, এটা কিন্তু আপনার জন্য উপকার। এই যে টাইম যে যাচ্ছে, আপনার যে থিঙ্কিং ক্যাপাসিটি বাড়ছে, এটাই সেক্টরের জন্য খুব দরকার। ঠিক আছে, মনে রাখবেন এই কম্পিউটার জগতে মানে ইঞ্জিনিয়ারিং জগতে আপনাকে থিঙ্কিংয়ের দামই হচ্ছে সবচেয়ে বেশি। আপনার কাজ কম, আপনার চিন্তা বেশি। স্যার কিন্তু ওই যে ফটোটার নিচে যদি আমি বর্ডার দিই ওটা তো ছোট করে আছে স্যার, কিন্তু ওটা তো পুরো হাফ। বলি, এই কাজটা করতে গেলে আপনাকে পজিশন, ট্রানজিশন, বর্ডার, বিফোর আফটার সবগুলো কনসেপ্ট কাজ করবে এর মধ্যে। সো এগুলো দিয়ে চিন্তা করতে থাকেন যে কিভাবে করা যায়। না হলে আমি নেক্সট শনিবার পর্যন্ত আপনাদের সময় দিয়েছি, বলেছি তো, এটা শুক্রবার পর্যন্ত টাইম আছে। চিন্তা করতে থাকেন, করেন। নেক্সট শনিবারে আমি এগুলো আপনাদের এক ব্যাচে একটা দেখাবো, আরেক ব্যাচে আরেকটা দেখাবো। অনেকেই কিন্তু অনেকেই পারছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো আপনাদের এই ব্যাচে ফ্ল্যাক্স বক্সে একজনও অ্যাসাইনমেন্ট জমা দেননি। এটা মানে খুবই আপসেটজনক একটা কথা। আপনাদের দেখেন 24-এ দেখেন যে দেখেন 24-এ ইতিমধ্যে কয়েকজন জমা দিয়েছেন। দেখেন উনি একদম পারফেক্টলি করেছেন। দেখেন সেম টু সেম ডিজাইন। আর ওনাদের যেগুলো দেখাইছেন নাকি? না, আপনাদের মতো এই যে ভিডিও দিয়েছি খালি জাস্ট এই যে সেম পোস্ট সেম টাইটেল, ওনাদের তো আমি করাইনি এগুলো। যদিও উনি এটা করতে পারেননি, তবে আরো ওয়েট করছি যে হয়তোবা আরো কয়েকজন পারবেন। দেখি, এগুলো দিয়ে হচ্ছে আমি টেস্ট করি। ঠিক আছে, আমাদের ইয়া থেকে বলা থাকে এখান থেকে ট্যালেন্ট হান্ট করতে, কেন পরবর্তী ট্রেনার হিসেবে নেয়, অলরেডি নিয়েছেও, এবং আমাদের কিছু অফিসিয়াল কাজ থাকে সেগুলো তো আমরা ওনাদের হায়ার করি। ঠিক আছে, সো এই ট্যালেন্টগুলোকে খুঁজে বের করি এগুলো দিয়ে। তারপর হচ্ছে এগুলো দিয়ে আরো কিছু জিনিস ব্যাপার আছে যে কি টাইপের কাজ সামনে দেখাবো, সেইগুলোতে যদি পারফর্ম যদি না করেন বা স্যাটিসফাই না হই, তাহলে পরবর্তীতে হয়তো এরকম ক্রিয়েটিভ কোনো কাজ দেখাবো না, নর্মাল কাজই করবো। সো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে অন্যরা কি করছে সেটা বিষয় না, আমাদের মধ্যে যদি আমরা কেউ পেরে থাকি আর আমরা যদি সত্যি শিখতে চাই, তাহলে আমি ভালো কাজ জমা দিই। ঠিক আছে, আপনি আপনার কাজগুলো জমা দিবেন, আপনার হতে আপনি তো বেনিফিটেড হবেনই, হয়তো অন্যরাও হবে। সে অন্যদের কথা চিন্তা না করেন, অন্তত নিজের বেনিফিটটার কথা চিন্তা করে হলো কাজগুলো জমা দিবেন। ঠিক আছে, ওকে 35, roll 35, 36, 37, 37, 39, 39 কমেন্ট করছে স্যার। 40, roll 40, 41, 41 প্রেজেন্ট স্যার। 47, স্যার আমার 4 দিন মিস দেখাচ্ছে স্যার, 3 দিন মিস দিছিল, একদিন বেশি দেখাচ্ছে। জন 22 তারিখে প্রেজেন্ট দিয়ে দিয়েছে, 22 নম্বর ক্লাসে। 47, 48, 52, প্রেজেন্ট স্যার। 54, 55,
55 present. 57, 58, 58 কমেন্ট করছে, 59, 54 কমেন্ট করছে, 54, okay, 59, 61, Present. 62, Present, sir. 63, 63, 65, 66, 66 present ভাইয়া 68, প্রেজেন্ট দেওয়া হলে কি চলে যাবো? জি আপনাদের ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন। 50, 69, 69, 71, 71, 72, 22 present 72, 32, 32 প্রেজেন্ট দিয়েছে, 72 ভাই 72 আচ্ছা। ওকে ভাইয়া রোল 12 রোল 12 হ্যাঁ প্রেজেন্ট দেওয়া আছে। ওকে আপনারা সবাই লিভ নিতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ওই যে ফ্ল্যাগ বক্সের প্রজেক্টগুলো স্যার আমি রিপ্লাইতে পাঠাবো স্যার। হ্যাঁ রিপ্লাইতে। স্যার আমার আরেকটা কথা ছিল স্যার, কম্পিউটারের জন্য মাইক্রোফোন কোনটা বেটার হবে স্যার? মাইক্রোফোন যদি বলেন কথা বলবেন তাহলে সেক্ষেত্রে লজিটেকের ওই যে 110 মানে 110 এই টাইপের একটা মডেল আছে, ঠিক আছে, লজিটেকের মেবি দাম পড়বে 1000, 1100, 900 এরকম, ঠিক আছে, এটা ভালো। স্যার ওটা কি ডায়নামাইট? ডায়নামাইট বলতে মানে একটা আছে স্যার ক্লোজ, মানে নয়েজ গুলো স্যার সামনে যেগুলো ওইগুলা ক্যাপচার করে, আরেকটা আছে স্যার দূরের যেগুলো ওইগুলো ক্যাপচার করে স্যার। আচ্ছা আচ্ছা যেগুলো ফিল্মের না নয়েজ ক্যান্সেলেশন যদি চান তাহলে সেক্ষেত্রে যেমন আমি যে মাইক্রোফোন ব্যবহার করি সেটা হচ্ছে বয়া, ঠিক আছে। বয় এমন স্যার? হ্যাঁ বয় কোন মডেল স্যার? বয়ার কোন মডেল সেটা তো ভুলে গেছি, তবে এখানে যেটা আছে নয়েজ কিছুটা ক্যান্সেলেশন করে। ঠিক আছে ওটা স্যার স্যার এটা কি স্যার সরাসরি বা কথা বলা যায় তাকে শুধু রেকর্ডিং এর জন্য ব্যবহার করা? হ্যাঁ কথা বলা যায়, এটা জাস্ট মাইক হিসেবে ব্যবহার হয়, জাস্ট মাইক, মাইক জাতীয় আপনি কথা বলতে এমনি পারবেন। স্যার সাধারণ ব্যবহার করতে পারবে? একটা আমার কাছে আছে স্যার ওই যে বলে না যে গান মিউজিশিয়ানদের যেরকম ওয়ার শুধু যে মাইক ব্যবহার করে ওইগুলো কি ব্যবহার করা যাবে স্যার? কোনগুলো আমি এটা বুঝতে পারিনি। ওই যে স্যার মিউজিশিয়ানদের যে গায়করা যে গান গায় যে মাইক দিয়ে আছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি কি কাজে ব্যবহার করবেন, মানে আপনি ওকে রেকর্ডিং করবেন কিছু কিছু এই টাইপের কাজের জন্য? হ্যাঁ রেকর্ডিং এবং সরাসরি কথা বলবো, কনভারসেশন। আচ্ছা কনভারসেশন, আচ্ছা সেই ক্ষেত্রে আপনি মানে কম টাকার মধ্যে বয়াটাই ভালো, 1000-1200 টাকার মধ্যে, ঠিক আছে। বয়াটাই? হ্যাঁ বয়াটাই ভালো। আর এর থেকে যদি বেটার টাকা কিছু বাড়াতে পারেন তাহলে আরেকটা মডেল আছে, ওটা আমার একটু দেখতে হবে, ঠিক আছে, ওইটার নামটা আমি ভুলে গেছি, ওটাও ভালো। জি কে কি বলতে চাইলেন? স্যার একটা হার্ড ড্রাইভ কিনতে যাচ্ছিলাম স্যার, কোনটা বেস্ট হবে স্যার? কি কিনবেন? হার্ড ড্রাইভ স্যার, হার্ড ডিস্ক। এসএসডি।
এসএসডি কিনবেন। হ্যাঁ স্যার। এসএসডি এসএসডি হচ্ছে আপনি ইয়াটা কিনবেন, স্যামসাং এর একটা আছে এখন বর্তমানে। আপনার মাদারবোর্ডে এনভিএমই সাপোর্ট করে? স্যার বুঝিনি। আপনার মাদারবোর্ড কি এনভিএমই সাপোর্ট করে? এনভিএমই স্যার এটা তো একটু দেখতে হবে। তাহলে এটা আগে আপনার মাদারবোর্ডের মডেলটা নিয়ে যাবেন ইয়াতে, যেখান থেকে কিনছেন সেখানে, বা নেটে দেখেন আপনার মাদারবোর্ডে যদি এনভিএমই সাপোর্ট করে তাহলে সেক্ষেত্রে স্যামসাং অথবা ইয়াটা কিনতে পারেন, কি জানি ওটা, কোর্সিয়ার কিনতে পারেন। ঠিক আছে? আর এনভিএমই হলে এনভিএমই কিনবেন, এটা কিন্তু দেখে কিনবেন, সাটা একরকম, এনভিএমই আরেক রকম। এনভিএমির স্পিড সবচেয়ে বেশি, ঠিক আছে? আর যদি সাটা হয়, সাটার স্পিড কিন্তু অনেক কম, সেটা অনেকটা হার্ড ডিস্কের মতো কাজ করে। স্যার সাটা আগে ছিল, বাট ওইটা মানে একটু ক্র্যাশ করছে স্যার, এটা এখনো জানি না ওটা ক্র্যাশটা করলো কেন স্যার। এটা মানে কি 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 কারণে স্যার ক্র্যাশ করতে পারে স্যার? এটা আমার একদম মানে প্রাথমিকভাবে ছিল এটা। ক্র্যাশ কেন করতে পারে? এটা অনেক কারণ হতে পারে, শর্ট সার্কিট। বুঝি করছে স্যার, আসলে কোনো উত্তর পাইনি আসলে। অনেক ডাটা আসলে লস হয়ে গেছে কিছুদিন আগে, এই জন্যই স্যার আসলে জিজ্ঞেস করলাম আপনাকে। এখন এটা বিভিন্ন কারণ হতে পারে, যে ওভার ভোল্টেজ কিংবা স্যার এই ক্র্যাশের কারণে স্যার ডাটাগুলো যে কোনো ওয়েবসাইটে বা কোনো হোস্টিং যে ওইখানে কি আমরা রাখতে পারবো স্যার? হ্যাঁ, ড্রাইভ ব্যবহার করবেন। ড্রাইভ রাখতে পারবো স্যার? ড্রাইভ ব্যবহার করবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনারা হোস্টিং কিনতে পারেন, হোস্টিং এর মধ্যে ডাটা আপলোড করে রাখবেন। কিভাবে স্যার এটা মানে বুঝিনি স্যার। হোস্টিং নরমালি ওয়েবসাইটের জন্য যে হোস্টিং, যেমন 50 জিবি 100 জিবি এরকম কিছু হোস্টিং থাকে না, তো এরকম আপনারা কিনতে পারেন। স্যার গুগল ড্রাইভ স্যার 15 জিবি, এটা এক্সট্রা কি স্যার কিনতে হয় স্যার? আর বাকি আরো এক্সট্রা ব্যবহার করতে চাইলে কিনতে হবে। আর তাছাড়া আপনি 5-6টা জিমেল ব্যবহার করেন, তাহলে তো 15 হিসাব করে দেখেন, তাহলে কতটুকু জায়গা বের হয়ে যায়, অনেকখানি জায়গা হয়। এটা স্যার একটা একটু ইংলিশ ভালো। 10টা জিমেল ব্যবহার করলে স্যার কত? সেটাই। স্যার আমাদের ফ্লেক্সবক্সের অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট কবে স্যার? শুক্রবার পর্যন্ত? শুক্রবার। জি স্যার। আর আজকে যেটা দিলেন স্যার এটাও নেক্সট ক্লাস, মানে স্যার সানডে? হ্যাঁ, নেক্সট ক্লাস পর্যন্ত। ওকে। স্যার আর এক লাস্ট একটা কোশ্চেন করি স্যার। ওই যে আমরা সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা, তারা স্যার মানে লেটেস্ট যে প্রজেক্ট গুলো আসে বা লেটেস্ট যে সফটওয়্যার গুলো আসে, যেমন স্যার গত ক্লাসে আপনি নিয়ে একটা কথা বলতেছিলেন যে এই ওয়েবসাইটে যে ডকুমেন্টেশন এগুলো স্যার মানে লেটেস্ট যেটা রিলিজ হয়ে আসতেছে, ওইটা স্যার কিভাবে স্যার বোঝা যায় স্যার? মানে ওটা ওই ওদের ভার্সন চেকে গেলেই, মানে মনে করেন আপনি ভিউ শিখবেন, তাই না? লাইক ধরেন এই যে ভিউ, দেখেন গাইড, ঠিক আছে? এখানে দেখেন এই যে গাইডের মধ্যে দেখেন বিভিন্ন ভার্সন আছে। তো এখন যেটা চলছে এটা হচ্ছে 3x, এই যে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট এখন 3। তারপরে যদি আপনি আর তাছাড়া আপনি আরও তার আগেরটা চান তাহলে 2, এখন যেটা আছে এটা 2। এইভাবে করে আমরা ভার্সন দেখতে পারি। কিংবা লারাভেলে যান, লারাভেল ফ্রেমওয়ার্ক শিখতে চান, ঠিক আছে? এখানেও দেখবেন আপনার ভার্সন আছে। ডকুমেন্টেশনে যান, এই যে এখানে ভার্সন দেখেন কতগুলো ভার্সন আছে। এখন লাইক ধরেন আমরা যারা কাজ করেছিলাম, এটা হচ্ছে 5.4 5.5 কাজ করেছি, তার মানে আজ থেকে 2 বছর আগে। তো 2 বছরের মধ্যে দেখেন কতগুলো ভার্সন রিলিজ হয়েছে, ঠিক আছে? এখন বর্তমানে যেটা চলছে এটা হচ্ছে 8, ঠিক আছে? অথচ কিছুদিন আগে আমি 7-এ
কিছু কাজ করতে গিয়েছি, এখন দেখি 8 চলে আসছে। তো অ্যাকচুয়ালি এটা প্রতিনিয়তই আপনার টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তাতে কিছুটা হলো আর্কিটেকচারে কিছুটা পরিবর্তন আনছে, সেই পরিবর্তনগুলো এখান থেকে পড়ে পড়ে বুঝতে হবে। ঠিক আছে, জি স্যার। এটা মনে করেন এই 4 থেকে 8 এর মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, পার্থক্য অনেকখানি আছে। মনে করেন 4 থেকে 5 6 হয়তো খুব একটা পার্থক্য নাই, কিন্তু যখন আপনি 5 পার হয়ে যখন 6 7 এ যাবেন তখন গিয়ে আবার এই যে 6 এ যখন আসবেন তখন অনেকটা পার্থক্য দেখতে পাবেন। আবার 6 থেকে এই 7 8 এর দিকে যথেষ্ট পরিমাণ পরিবর্তন এনেছে তারা। 7 আর 8 এর মধ্যে মানে খুব একটা পরিবর্তন আসেনি। ঠিক আছে, কি কি আপডেট আসছে ওটা পরবর্তীতে বোঝা যায়, এখানে লেখা থাকে। তো আমি আর কি এগুলোতে এখনো কাজ করি না, জাস্ট আমি জানিও না যে এখনো কি কি নতুন নতুন আসছে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। এখান থেকে ভার্সন থেকে আমরা চেক করতে পারি। স্যার এটা তো গেল মনে করেন আমি যেটা চাচ্ছি স্পেসিফিক ভাবে ওইটা, কিন্তু স্যার আছে না যে মানে কোন সফটওয়্যারটা মানে কিছুদিন আগেই মানে রিলিজ হইলো বা তার ভার্সন কত, এরকম জানার কি কোনো ওয়েবসাইট আছে? আমি স্যার কয়েকদিন ধরে মানে একটু খোঁজাখুঁজি করলাম, তো তা মনে করলাম স্যার আপনি ভালো জানবেন এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। না, এভাবে করে আমি কখনো দেখিনি, ঘাটি নেই। ঠিক আছে, অবশ্যই। ওকে, ঠিক আছে, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।